প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি সংসদের ভিতর বাহির নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, একটু আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের আজকের অতিথির সাথে। তরুণ মেধাবী একজন ব্যক্তিত্ব, মাননীয় প্রধানমন্ত্রী যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী জনাব মোহাম্মদ সাইদ বিন আবদুল্লাহ রয়েছেন আমাদের সাথে। ধন্যবাদ মিস্টার আবদুল্লাহ, আপনাকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। আপনি সরকারের বিশেষ দায়িত্ব পাওয়ার পর আমাদের অনুষ্ঠান প্রথম যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শকরা জানিয়ে রাখি, সাইদ বিন আবদুল্লাহ পাবনা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি তরুণদেরকে উদ্দীপ্ত করবার জন্য, তরুণদের নিয়ে কাজ করবার জন্য তিনি দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন এবং তিনি তার পেশাগত জীবনে সবসময় দেশের জন্য, মানুষের জন্য কাজ করবার চেষ্টা করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তাকে যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী দায়িত্ব দিয়েছেন। মিস্টার সাইদ আবদুল্লাহ, আমরা আলোচনায় চলে যেতে চাই এবং আপনি নিশ্চয়ই আমরা টাইটেলটা দেখেছেন যে আমরা সংসদের ভিতর বাহির নিয়ে কথা বলবো। জাতীয় সংসদ তো আসলে মানুষের জন আকাঙ্ক্ষার যে বাতিঘর, সেই জায়গাটা মানুষের কথা বলবে, জনগণের কথা বলবে, দেশের কথা বলবে, দশের কথা বলবে এবং সেই সংসদে কিন্তু তর্ক থাকবে, বিতর্ক থাকবে, যুক্তি থাকবে, পাল্টা যুক্তি থাকবে, সেটি কিন্তু এই সংসদে চলছে। কিন্তু তারপরেও আমরা যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সর্বশেষ ত্রয়োদশ সংসদের শেষ কয়েকদিনে, সেটি হচ্ছে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের 133টি অধ্যাদেশ, সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা ওয়াকআউট দেখেছি, আবার সংসদে বিরোধী দলকে ঢুকতে দেখেছি। তার মধ্যে সর্বশেষ যেটি নিয়ে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থানের অধ্যাদেশ নিয়ে, এবং সেখানে বিরোধী দলের পক্ষ থেকে তারা সরকারি দলের উপর বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছেন। আপনি যদিও সংসদে নাই, কিন্তু সরকারে আছেন, পর্যবেক্ষণ করছেন, কথা বলছেন, দেখছেন, সব কিছু মিলিয়ে বিরোধী দলের যে অভিযোগটি বিশ্বাসভঙ্গ এবং একই সাথে যে বিষয় নিয়ে সবচেয়ে তুমুল বিতর্ক হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের অধ্যাদেশ নিয়ে, জুলাই আন্দোলনের সময় আমরা আপনাকে প্রথম সারির একজন যোদ্ধা হিসেবে আমরা আপনাকে দেখেছি। আপনি এই বিশ্বাসভঙ্গের জায়গাটাকে কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। এটিএন বাংলার যারা দর্শক আছেন, কলাকুশলী আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই ধন্যবাদ জানাই, অনেক চমৎকারভাবে কথা বলছিলেন এবং আমি বিশ্বাস করি যে সেই প্রত্যাশার মর্যাদাটা যাতে আমার কাজের মাধ্যমে প্রতিনিয়ত করতে পারি। চলার পথে ভুলভ্রান্তি হতে পারে, আমি কোনো ভুলভ্রান্তি যদি হয় সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য আমি অলওয়েজ রেডি। বিকজ আমি যদি ভুলটাকে অ্যাডমিট করে নিজেকে যদি কারেক্ট করে নিতে পারি, আমার কাছে মনে হয় দেশ ও দশের সেটা মঙ্গলই হয়। সো এই যে আলোচনার ভেতরে আপনি অনেকগুলো প্রসঙ্গ টেনেছেন, আমি যদি স্টেপ বাই স্টেপ একটু কথা বলার চেষ্টাটা করি। বহুদিন পরে মনে হচ্ছে সংসদের বিতর্কটা আবার টেলিভিশনের সেটে বসে মানুষ এনজয় করছে। আমার মনে পড়ে একদম ছোটবেলায় দেখা যেত মুরব্বীরা বিটিভিতে যখন এই সংসদের অধিবেশনগুলো দেখতো, তখন আমার অবচেতন মনে একটা প্রশ্ন আসতো, সংসদে কথা বলছে, মাঝে মাঝে টেবিল চাপড়াচ্ছে, এইগুলা দেখে আর কি মজা আছে? একটু ক্রিকেট খেলা দেখবো, আলিপ লাইরা দেখবো, মুভি দেখবো। তখন তো বিটিভির যুগটা ছিল আর কি। মাঝে মাঝে আপনাদের অনেক বিতর্কর কিছু কিছু প্রোগ্রাম দেখেছি, পার্লামেন্টের ডিবেটের প্রোগ্রামগুলো দেখেছি। কিন্তু দেখেন, সেই হেলদি কালচারটা বন্ধ হয়ে গিয়েছিল। বহু 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 বছর পরে মানুষ সম্ভবত আবার বিটিভির পাতায় বা সংসদ টিভির পাতায় বসে থেকে দেখার চেষ্টা করে ডিবেট চলছে কিছু একটা। সো দিস ইজ এ হেলদি প্র্যাকটিস। মানে নো ম্যাটার আপনি কোনটার সাথে একমত হচ্ছেন কি দ্বিমত হচ্ছেন, এই আর্গুমেন্ট তো থাকবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আপনি যদি সব কিছুর সাথে একমত হন, তাহলে তো আর ডেমোক্রেসির দরকার নাই। দ্যাট ইজ দ্য বিগিনিং অফ অটোক্রেসি, রাইট? সো এই যে আর্গুমেন্টগুলো চলছে, আমি এটাকে হেলদি প্র্যাকটিস বলে মনে করি। ইয়েস, নেসেসারিলি আমি সব কিছুর সাথে একমত না। এই যে কথাগুলো আসছে, এই কথাগুলো আলাদা আলাদা করে প্রত্যেকেরই কিন্তু লজিক্যাল কিছু আর্গুমেন্ট আছে, কারো কোনো ফ্রেমিং আছে, সেই ফ্রেমিংটা কোনো ক্ষেত্রে বিরোধিতার স্বার্থেই বিরোধিতা, নাকি কনস্ট্রাকটিভ কোনো ক্রিটিসিজম, অনেক ধরনের অনেক কথা আসতে পারে। একেবারে স্পেসিফিক একটা জায়গায় চলে যাই, দেখবেন চমৎকার একটা কথা, বিশ্বাস ভঙ্গের কথা যেহেতু আসলো, আমি আবার একটু উদাহরণ দিয়ে কথা বলা পছন্দ করি, এতে করে মানুষ রিলেট করতে পারে। তা না হলে যেটা হয়, অনেক সময় মানুষের ব্যক্তিগত ন্যারেটিভটাকে আমরা সামগ্রিক অপিনিয়ন হিসেবে চালিয়ে দিতে পছন্দ করি। ঠিক আছে, আমার বন্ধু মানুষ নাহিদ ইসলাম এনসিপির প্রধান, বর্তমানে মাননীয় সংসদ সদস্য, তো উনি বিশ্বাস ভঙ্গের কথা বলছেন। তো যারা দর্শক আছেন তারা একটু চেক করে দেখতে পারেন, নাহিদ ইসলামের একটা ফেসবুক পোস্ট পাবলিকলি সবাই দেখেছিল, জামাত ইসলামকে নিয়ে ফেসবুক পোস্টটা ছিল, এবং উনি ক্যাটাগরিক্যালি মেনশন করছেন জামাতে ইসলামী যে কাজগুলো করছে সেগুলো ডিসিটফুল। জামাতে ইসলামী জুলাইয়ের আগে এবং পরে কখনোই সংস্কার নিয়ে সাবস্ট্যান্টিভ কোনো অপিনিয়ন ছিল না, তারা ধোঁকাবাজি করছে। এই কথাগুলো তো নিশ্চয়ই আমার না, যারা দর্শক আছেন নিশ্চয়ই কাটপিস করে করে কেটে কেটে অনেক কিছু বানাইতে পারেন। বাট ব্যাপারটা হলো, আপনি যদি সামগ্রিকভাবে আমার কথাটা শুনেন, এখনো সেই স্ট্যাটাসটা আছে। সো ওই যে প্রতারণার কথাটা যে বলছিলেন, এত সংস্কার, এত কোনো কিছু, তাহলে সেই দলের প্রধান, এনসিপি দলের প্রধান কি তার ওই স্টেটমেন্ট কি তুলে নিয়েছে কি না আমি জানি না। যদি না তুলে দিয়ে থাকেন, উনি কিন্তু অ্যালিগেশনটা খুব সিরিয়াসলি তুলেছেন। জুলাইয়ের আগে এবং জুলাইয়ের পরে
তারা সাবস্ট্যান্টিভ কোনো সংস্কারের পর কোনো আলাপ আলোচনা করছে না, এটা তাদের উদ্দেশ্য না, এটা তাদের কোনো এজেন্ডাও না। তারা আসলে অনেক ক্ষেত্রে এই সংস্কার প্রক্রিয়াটাকে তারা ডিসিভ করছে টাইপ তার নোশনটা ছিল। মাই কোশ্চেন ইজ দ্যাট সেই তাদের সাথেই একসাথে জোট করে একসাথে থেকে একসাথে এত কিছু করার পরে তাহলে তো সেই জায়গাতেও প্রশ্ন আসতে পারে যে আপনারা কি নিজেদের সাথে নিজেদের কোনো প্রতারণা করলেন কিনা, রাইট? প্রশ্নটা আসতেই পারে, আমার কথা আমি বলছি না, মানুষ তো ভাবতেই পারে এইটা। তারপরে আরেকটা প্রশ্নের কথা বলি, দেখবেন যে তারা অনেক কথাবার্তা বলে আওয়ামী লীগ নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে। আরেকটা উদাহরণ বলি, বুঝতে সুবিধা হবে। কুমিল্লার 14 গ্রামে জামাত ইসলামের নায়েবে আমির সাহেব, খুবই ক্ষমতাধর একজন ব্যক্তি। উনি যখন ইলেকশনের ক্যাম্পেইনটা চালিয়েছেন, তার পাশে ওই এলাকার আওয়ামী লীগের এমপি প্রার্থীকে ডাক দিয়ে নিয়ে উনি যে কথাটা বলেছেন, ভাইয়ের সাথে আগে কিছু ভুল বোঝাবুঝি ছিল, আমি কোট করছি, ভুল বোঝাবুঝি ছিল, এখন আর কোনো সমস্যা নাই, যারা ভাইকে ভোট দিতেন ভাই যেতে পারে, দাঁড়াতে পারে নাই, আমাকে দেন, আবার কোনোদিন ভাই আসলে ভাইরে দিয়েন। ভুল বোঝাবুঝি ছিল। উনি জুলাইয়ে ডিরেক্ট এই যে রাস্তাঘাটে গণহত্যার মতো কাজ করেছে সেটাকে উনি প্যাট্রোনাইজ করেছেন, ডিরেক্ট নির্দেশনা দিয়েছেন, এইগুলোর সাথে তিনি সরাসরি জড়িত ছিলেন। কিন্তু ভোটের জন্য উনি বলছেন ভুল বোঝাবুঝি ছিল। আমাদের ভেতরে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নাই। একই স্টেজে ডাক দিয়ে নিয়ে এই ধরনের কাজ করার পরে আমি দেখতে চেয়েছিলাম আমাদের যারা সহযোদ্ধা বন্ধুরা ছিলেন তারা হয়তো তীব্র প্রতিবাদ গড়ে তুলবেন যে না, এই নাইবে আমি এর সাথে আর কোনো কথাবার্তা বলবো না। কিন্তু দেখলাম তাদের সাথে একসাথে বিভিন্ন প্রোগ্রাম করছেন, হেসে খেলে সব কিছুই করছেন। ফ্যাক্টরি মিনস আরও দু একটা কথা বলি। ভোট শেষ হয়ে গেল, ভোটের পরে চিন্তা করে দেখেন শহীদ মিনারে যখন ফুল দিতে যাচ্ছে, নাহিদ ইসলামকে দেখলাম জামাত ইসলামের সাথে একসাথেই যাচ্ছে, যদিও তারা ভোটের শুধুমাত্র জোটের কথা বলে, আসলে দেখা গেল জোটটা আসলে সবসময়ই আছে। এমনকি এই যে 26শে মার্চের ভেতরে যখন স্মৃতিসৌধে তারা ফুল দিতে গেলেন, একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন? প্রথমে তারা বলার চেষ্টা করলেন না জোটের তো সবাই যেতে পারে, ওই জায়গায় জোট ছিল কত দলের, 11 জোটের, কিন্তু দেখলাম নাহিদ ইসলাম এই যুগের এনসিপির নতুন একটা দলের প্রতিনিধি, জামাতের সব নেতাদের পেছনে দাঁড়িয়ে একই টিমে সওয়ার হয়ে গেছেন। অ্যাট দ্য সেম টাইম একটি ইন্টারেস্টিং ব্যাপার, তারা আর্গুমেন্ট করার চেষ্টা করেছিল না যারা যারা গেছে তারা তো সবাই সংসদ সদস্য। আমি একদম চ্যালেঞ্জ করে বলছি, আমি তো বললাম গলায় জোর দিয়ে বলাটাই তো চ্যালেঞ্জ করা না, আমি ফ্যাক্ট ধরে ধরে একটু কথা বলছি। যে জায়গায় দাঁড়িয়েছিলেন ওই জায়গায় দেখবেন মিয়া গোলাম পারোয়ার সাহেবও ওই লাইনে দাঁড়িয়েছিলেন, উনি সামনে দাঁড়িয়েছিলেন, উনি তো নিশ্চয়ই সংসদ সদস্য না। তার মানে জামাতে ইসলামের এই ধরনের নেতা কর্মীরা দাঁড়িয়েছেন, তার পেছনেই দেখা গেল নাহিদ ইসলাম দাঁড়িয়েছেন, অন্যদিকে ওই 11 দলের অনেকেই ওই জায়গায় তো ছিল না। তার মানে এই যে বারবার করে প্রতারণার যে কথা বা কোনো কিছু একটু খেয়াল করে কি দেখেছেন তাদের নিজেদের কথা এবং কাজ, এই কাজগুলোর ভিতর যে ফারাক হয়ে যাচ্ছে এটা কি দেশের জনগণ খেয়াল করে না? এখন ব্যাপারটা হলো প্রত্যেকটা জায়গাতে এই প্রশ্নগুলো আসতে পারে, আমি এটাকে উড়িয়ে দিতে চাই না, প্রত্যেকেরই মতামতকে আমি রেসপেক্টফুলি ডিল করতে চাই, এটাই তো ডেমোক্রেসির সৌন্দর্য। এখন এই কাজগুলোর মাধ্যমে কাউকে আমি ভিলিফাই করে উড়িয়ে দিতে পারি? উত্তর হলো না। হয়তোবা তাদের কোনো কথাবার্তা আছে এবং সেই কথাবার্তাগুলো আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় যাওয়াটা সম্ভব, রাইট? এই জন্য এমন অনেক আর্গুমেন্ট থাকবে, শুধুমাত্র একটা আর্গুমেন্টকে যাতে আমরা ফ্রেমিং করে ওইটি জায়গায় কনক্লুসিভ মতামতে না যায়। আর একটা উদাহরণ বলি, কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের নজরে পড়েছে, অনেকগুলো মেইন স্ট্রিম মিডিয়াতেও দেখলাম তারা যেটা বলার চেষ্টা করছে, বিএনপি এই যে গণভোটের যে অধ্যাদেশটা আছে আইনে পরিণত করলো না, গণভোট অবৈধ করে দিল, একেবারে স্টেটমেন্ট এইভাবেই তারা প্রচারণা চালালো। এটা দেখার পরে দেখেন, আপনি বিচক্ষণ মানুষ বা অনেক দর্শক আছেন, অনেক সচেতন মানুষ, তারা এটা দেখার পরে তারা উদ্দেশ্য খোঁজার চেষ্টা করবে যারা বলেছে এটা কি তাদের পলিটিক্যাল কোনো উদ্দেশ্য আছে নাকি তারা খুবই জাস্টিফাইড কোনো কথাবার্তা বলছে। কিন্তু চিন্তা করে দেখেন এই আইন, আদালত, সংবিধান, সংসদ কতজন মানুষ বুঝে বুঝে বোঝার চেষ্টা করে। সো ফ্যাক্ট যেটা ঘটেছে খেয়াল করে দেখেন, গণভোট অধ্যাদেশ যেটা করা হয়েছে সেটা 2026 সালের জন্যই, এটা টাইম স্পেসিফাইড। দ্যাট মিনস এইটার যে কারণে করা হচ্ছিল অলরেডি সেই কাজটা ডান, ওইটা দিয়ে পুনরায় আর নতুন করে গণভোট করা সম্ভব না। করতে হইলে হইতেই পারে 2030 সালে আর একটা এই ধরনের গণভোটের দরকার হলো, XYZ অনেক কিছু হইতে পারে, তখন আবার নতুন করে এটা আইন বা অধ্যাদেশ বা কোনো না কোনো ফরম্যাটে লিগ্যালাইজ করে তারপর যেতে হবে। এটা আমার কথা না, বদিউল আলম মজুমদার সাহেব যিনি ঐকমত্য কমিশনও লিড করেছেন কোনো না কোনো ক্ষেত্রে, উনিও দেখবেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের মেম্বার ছিলেন, উনি তো নিজেও বলছিলেন কি যে যেটা অলরেডি ঘটে গেছে ওইটাকে তার আইন পাস না করলে ওই জিনিসটা বৈধই থাকে। আমি কোট করছি সালাউদ্দিন আহমেদকে, কোট করছি আইনমন্ত্রীকে, তারা বলেছেন অবশ্যই গণভোটের যে রায়টা সেটা বৈধ, গণভোটটা বৈধ, তার ইমপ্লিকেশনটা বৈধ,
কিন্তু যেহেতু ওইটা হয়ে গেছে, ওইটা দিয়ে ফার্দার আর নতুন কিছু করা যাবে না, দ্যাটস ওয়াই ওই অধ্যাদেশকে আবার পার্লামেন্টে তুলে আইনে পাশ করলে ওইটার ইমপ্লিকেশন তো আর থাকে না। এখন হইতে পারে যে আপনি মতের সাথে একমত না, আপনি কি করবেন? আপনি তো ওই স্টেটমেন্টটা দিবেন যে এই যে অধ্যাদেশটাকে আইনে পাশ করলো না, এটা বোধহয় আইনে পাশ করাও যেত যদি ইমপ্লিকেশন নাই। কিন্তু এই ব্যাখ্যাটা কি দেওয়া হয়েছে নাকি? একটু খেয়াল করে দেখেন, আপনি মিডিয়ার ক্যাপশন, হেডলাইন সব যদি রিভিজিট করেন, দেখবেন মনে হচ্ছিল না যে অনেক লেমেন পার্সন যারা আছে তারা মনে করবে এই যে গণভোটের রায়টাকে বিএনপি কি করলো, ছুঁয়ে ফেলে দিল, গণভোট নামে আর কিছু থাকলো না। এই যে ভুল বোঝাবুঝির জায়গাটা, এটা তো নিশ্চয়ই ইন্টেনশনাল ফ্রেমিং। এই যে এই ব্যাপারগুলোতে কি হয়, এখন ওইটা করার পরে আপনি যদি মনে করেন এই যে এরা বিশ্বাসঘাতক, এই যে এরা অমুক তমুক, তাহলে তো এই প্রশ্নটা করতে হবে, এই বিশ্বাসঘাতক, এই গাদ্দার, অমুক তমুক, এটা কি আবার ওই নাহিদ ইসলামের মতো ডিসিটফুল বলে পুনরায় তাদের সাথে একসাথে গিয়ে হাস্যোজ্জ্বলভাবে যাবে, খেলবে, সবকিছু করবে, এই ধরনের কোনো ব্যাপার কিনা? অনেক ধরনের ব্যাপার থাকতে পারে, আর্গুমেন্ট থাকতে পারে। আমার কাছে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকাটা মনে হচ্ছে, এন্ড গোল নিয়ে খুব একটা আপত্তি আমি দেখছি না। যেটা হচ্ছে মানে আমাদের ওই ওয়েটা, ওই গন্তব্যে পৌঁছানোর যে রাস্তাটা, সেটা কোন দিকে আগাবে সেটা নিয়ে অনেক আর্গুমেন্ট কিন্তু আছে, রাইট? সেই আর্গুমেন্টকে আমি বলছি না যে হ্যাঁ তারা আর্গুমেন্ট কেন তুললো, এটা তারা তুলতেই পারে না, তাহলে আরেকটা ফ্যাসিস্ট রেজিমের মতো হয়ে যাবে। তারা তাদের আর্গুমেন্ট তুলবে, সরকারি দল সরকারি দলের আর্গুমেন্টটা তুলবে, আলাপ আলোচনার মাধ্যমে ডেমোক্রেটিক ওয়েতেই তো ডিসিশনটা হচ্ছে। নাকি বিএনপিকে জনগণ ভোট দেয় নাই? জনগণ ভোট দিয়েছে জন্যই তো তারা গেছে, রাইট? এরপরে আর একটা ব্যাপার খেয়াল করে দেখেন, এই এন্ড রেজাল্টের ভেতরে এমন অনেক কিছু থাকতে পারে। একটা ইন্টারিম গভর্নমেন্ট 1.5 বছরের মাথায় অধ্যাদেশ কতগুলা করেছে? 133টা। দ্যাট ইজ নজিরবিহীন ব্যাপার। আপনি নিশ্চয়ই জানেন যে সংসদ যখন বসে যায়, সংসদ বসার পরে কতদিনের ভেতরে এই অধ্যাদেশগুলো তুলে আইনে পরিণত করতে হয়, আদারওয়াইজ এইগুলা কিন্তু অটোমেটিক বাতিল হয়ে যায়। দেখবেন এইগুলার ভেতরে প্রায় শতকের মতো অধ্যাদেশ কিন্তু একদম আনচেঞ্জড অবস্থায় কি করা হয়েছে, এটা তোলা হয়েছে এবং আইন আকারে তারা পাশও হয়ে গেছে। বাদ বাকিগুলোর ভেতরে বেশ কিছু জায়গায় সংশোধনী আছে, সংশোধনী সহ উত্থাপন করা হয়েছে। কিছু কিছু জিনিস আছে যে ওইটা তোলা হয়নি, ওইটা অটোমেটিক বাতিল হয়ে গেছে। কিন্তু এটা নিয়ে যখন কথাবার্তা চলছে, জাস্ট আমি আজকে যে মুহূর্তে এই শোতে বসেছি, যে এখনো যেহেতু 11টা বাজে, এখনো রাত পার হয় নাই, আমি এটাকে 12 তারিখ হিসেবেই বলছি। এই 12 এপ্রিলে দেখবেন আজকে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই সাথে চিফ হুইপ সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে থেকে তারা একটা ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে তারা কিন্তু বলেছেন যে কয়েকটা অধ্যাদেশ তোলা হয় নাই, যেমন মানবাধিকার অধ্যাদেশের কথা যদি বলেন, বা আরো কয়েকটা নিয়ে যেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল, জাজ অ্যাপয়েন্টমেন্টের কথা যদি বলেন, বিচার বিভাগ স্বাধীনের কথা যদি বলেন, এইগুলা কিন্তু তারা কি বলেছে, অধিকতর বিচার বিশ্লেষণের পরে এইগুলা পুনরায় বিল আকারে উত্থাপন করা হবে। বিল আকারে যখন উত্থাপন করা হবে, তার মানেটা হলো আলটিমেটলি তারা কিন্তু এইটা আইনগত দিকে এখনো একদম সিলগালা করে দেন নাই, আলোচনাটা চলমান আছে। এখন এই প্রক্রিয়াটা নিয়ে আপনার প্রশ্ন থাকতেই পারে, রাইট? সেই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করে একটা রাস্তায় আগানোর দরকার হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা কি করি জানেন, রাজনীতির ব্যাপারটাকে আপনি সবসময় বাইবুক চলতে পারেন না। যদি বাইবুকই চলতেন 1990 সালের পরবর্তী সময়ে, যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে, যখন এই যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই মিলে শাহাবুদ্দিন আহমেদ তাকে নিয়ে বিচারপতির জায়গা থেকে রাষ্ট্রপতি বানানো হলো, এবং দ্যাট পারসন উনি কি করেছিলেন, রাষ্ট্রপতির পদ থেকে পুনরায় কিন্তু আবার কোথায় চলে গেলেন, আবার প্রধান বিচারপতি গেলেন। ওনার জন্য একটা সংবিধানের সংশোধনীর দরকার হয়েছিল। এই ব্যাপারগুলো তো রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই হয়েছিল। রাজনৈতিক সমঝোতাটা কেন দরকার হয়? অনেক ক্ষেত্রে দেখবেন চায়ের টেবিলে এমন অনেক জিনিসের সমাধানটা হতে পারে যে ব্যাপারটা অনেক কিছু দিয়ে হয় না। যেমন একটা চমৎকার অ্যাটমসফিয়ার আছে, আমি এখনো মনে করি পয়েন্ট অফ নো রিটার্নের দিকে রাজনৈতিক পরিবেশটা যায় নাই। হয়তো অনেকে নতুন নতুন দেখে মনে করতে পারে এই তো কেন এটা করলো, কেন ওয়ার্কআউট করলো, এটা তো একটা কাস্টম। কোনো কিছু যখন হচ্ছে, কবে দেখেছিলেন যে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী নিজেদের বিজয় মিছিল করেন নাই, অথচ উনি চেয়ারে বসার আগে যে টাইমে পুরাপুরি সেলিব্রেশন মোডে থাকা উচিত, অপোজিশনকে ইচ্ছা যাচ্ছে তাই ভাবে মানে মুখের কথায় অমুক তমুক ভাবে যে একটু হেনস্থা করা যায় কিনা, কটাক্ষ করা যায় কিনা, সেসব না করে একজন প্রাইম মিনিস্টার ইলেক্ট ব্যক্তি বিরোধী দলের যিনি নেতা হতে যাচ্ছেন তার বাসায় ফুলের তোড়া নিয়ে দেখা করতে গেছেন। গণ অভ্যুত্থানের একজন নেতা যিনি টেকনিক্যালি প্রধান বিরোধী দলের নেতাও না, তার বাসাতে গিয়েছেন, নট ইন অফিস, বা তাদেরকে ডাকেন নাই। বা ইফতারের টাইমে প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলের ইফতারের প্রোগ্রামে যাচ্ছেন। এই জাতীয় দৃশ্য শেষ কবে দেখা গিয়েছিল? আবার সংসদের ভেতরে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাকে তার নিজের রুমের ভেতরে ডাক দিয়ে নিয়ে যাচ্ছেন। আমি তো দেখছি মোটামুটি একটা গুড জেস্টার চলছে কিন্তু সংসদের ভেতরে। সো আপনি যখন ওইভাবে বিশ্বাসঘাতকতার কথা বলবেন,
এই কথাগুলো আমার মনে হয় যে মানে ইজ ইট টু হার্শ এরকম মনে হইতে পারে। বাট আমি বলবো অনেক আলাপ আলোচনা করার হয়তো বা জায়গাটা আছে, এখনো পয়েন্ট অফ নো রিটার্নের দিকে কেউই গিয়েছে বলে আমি মনে করি না। কিছু কিছু ব্যাপার আছে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতায় আসা উচিত। আবার বিরোধিতাটার সাথে যেন শুধু বিরোধিতার ক্ষেত্রেই না হয়। বিং এ পার্ট অফ দিস গভর্নমেন্ট আমি যেটা মনে করি, হ্যাঁ রাজনৈতিক দল কোনো ভুল করতে পারে, গভর্নমেন্ট কোনো ভুল করতে পারে, সেটার জন্য তো ক্রিটিসিজম আছে, দ্যাট মাস্ট বি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। ওই ক্রিটিসিজমটা যাতে এমন না হয় যে মানুষকে মিসগাইড করে, ওই যে একটু আগে যে একটা উদাহরণটা দিলাম, এই জাতীয় ঘটনা যাতে না ঘটে। আর একটা উদাহরণ দিয়ে আমি এই পর্বের আলোচনাটা ইতি টানবো। দেখবেন প্রধান বিচারপতি অ্যাপয়েন্ট করার জন্য ঐকমত্য কমিশনে যে আলোচনাটা হয়েছে, আমি খুব মনোযোগ দিয়ে আলোচনাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। এখানে আমি উদাহরণ দিয়ে কথা বলার মানে একটু চেষ্টা করছি। প্রধান বিচারপতি নিয়োগের সময় ওই অন্তর্বর্তীকালীন সরকারের যে সুপারিশটা ছিল, তারা বলার চেষ্টা করছিল সিনিয়র মোস্ট যিনি আছেন উনি প্রধান বিচারপতি হবেন। বাট দ্য পয়েন্ট দে মিসড, এভিএম খায়রুল হকের মতো মানুষ যিনি বাংলাদেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক টুকে দিয়েছিলেন, পঞ্চদশ সংশোধনীর রায়কে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল সংক্ষিপ্ত রায়ের 16 মাস পরে পূর্ণাঙ্গ রায় এসেছিল এবং সংক্ষিপ্ত রায়ের আদেশকে বদলে দেওয়া হয়েছিল, যে পরপর 2বার আরো ইলেকশন করার কথা ছিল তত্ত্বাবধায়ক সরকারের আওতায়, কিন্তু এইটা পূর্ণাঙ্গ রায়। উনি অবসরে চলে গেছেন, তারপরে গিয়ে 16 মাস পরে যখন রায় আসলো দেখা গেল এই ব্যাপারটা নাই। স্পষ্টতই ওই টাইমে বহু কাটাছেড়া হয়, সেই বিস্তারিত আলোচনায় গেলাম না। হয়তোবা অনেক জেনজি বা অনেকেই যারা এই আলোচনাটা শুনবেন তাদের কাছে দেখবেন এই আলোচনাটা মনে হবে যে আরে এগুলো কবে ঘটলো, কিন্তু এই তথ্যগুলো জানাটা জরুরি। তো এভিএম খায়রুল হকের মতো মানুষ যদি সিনিয়র মোস্ট থাকেন, এই জন্য কি ওনার শুধুমাত্র চিফ জাস্টিস হয়ে যাওয়া উচিত? জাস্ট উদাহরণ হিসেবে বলছি। আবার বিচারপতি শামসুদ্দিন মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ধরেন কোনো না কোনো টাইমে যদি ঘটনাটা এমন হতো যে শামসুদ্দিন মানিকের মতো লোক, উনি কেমন মেন্টালিটির ছিলেন বাই দিস টাইম আশা করি বাংলাদেশে সবাই জানেন, সিনিয়র মোস্ট যদি হইতেন তাহলে এই কারণে ওনাকে চিফ জাস্টিস বানাই দেওয়া উচিত। এই জন্য রাজনৈতিক দল বেসিক্যালি বিএনপি কিন্তু বলেছিল যে একটা অপশন থাকা উচিত যে টপ 2 এর ভেতরে প্রায়োরিটি পাবে নাম্বার 1ই, কিন্তু যদি কোনো না কোনো কারণ নৈতিক স্খলন ঘটে বা কোনো না কোনো অপশন থাকে, সেক্ষেত্রে আর একটা অপশন থাকলে অন্তত বেছে নেওয়ার একটা সুযোগটা থাকে। খেয়াল করে দেখেন অন্তর্বর্তীকালীন সময়ে কি হয়েছে জানেন? প্রধান বিচারপতিকে তো নিয়োগ দেওয়া হয়েছে, রাইট? এই যে লেটেস্ট যিনি বর্তমানে সিটেও আছেন। এই প্রশ্নটা আমি চেয়েছিলাম দেশের সিভিল সোসাইটির যারা আছে বা বিভিন্ন জায়গায় তারা এই প্রশ্নটা করুক। অন্তর্বর্তীকালীন সরকার যে সুপারিশটা করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা কিন্তু লেজিট এক্সপেকটেশন থাকা উচিত যে তারা সিনিয়র মোস্ট ব্যক্তিকেই চিফ জাস্টিস বানাবেন। সেটা কি বানিয়েছিলেন, নাকি যিনি সিনিয়র মোস্ট ছিলেন তাকে ডিঙে আরেকজনকে নিয়ে চিফ জাস্টিস বানিয়েছিলেন? অ্যান্ড ইট হ্যাপেন্ড। তার মানে নিজেদের সংস্কারের ভেতরে নিশ্চয়ই নিজেদেরই ফ্লস ছিল, সেই কারণে তারা এমন কিছু করতে গেল। এই ব্যাপারটা নিয়ে আমি কি এখন বলতে পারি অন্তর্বর্তীকালীন সরকার এই যে করলো না তার মানে প্রতারণা করেছে? কিন্তু আমি এত হার্শ হতে চাই না, কারণ প্রেক্ষাপট, বাস্তবতা, রাজনৈতিক বিভিন্ন ভূমিকা এমন অনেক সময় এমন অনেক পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে, আপনি বাইবুক সবসময় চলে অনেক সমস্যার সমাধান করতে পারবেন না। কিন্তু এই যে একটা তথ্য খেয়াল করে দেখেন, এটা কি অনেক জায়গায় আলোচিত হয়েছে? এখন এটা বলার কারণে আমি কি এমন হয়ে যাব এই ইন্টারিম গভর্নমেন্টের সংস্কার প্রস্তাব মানলো না, অতএব তার মতো সংস্কার বিরোধী মানুষ পৃথিবীতে নাই, তাকে গালিগালাজ করো, যাচ্ছে তাইভাবে হেনস্থা করো? এই কাজটা তো হয়েছে অনলাইনে, অফলাইনে, বিভিন্ন জায়গায় এই কালচারটা চলেছে না, যে আপনি যদি এটা না মানেন তার মানে আপনি সংস্কার বিরোধী। আমি তো ভাই ব্যক্তির স্বাধীনতা যেটা, সেই ক্রিটিসিজমটা যদি না থাকে তাহলে তো অনেক সমস্যা আছে। সো অনেক ধরনের সমস্যা থাকবে, আমাদের একটা ফ্রুটফুল প্রোগ্রেসের দিকে তাকিয়ে থাকতেই হবে, যাতে করে হাবিয়া দোজক থেকে একদিনে জান্নাতুল ফেরদৌস হবে না, যাতে করে এই প্রোগ্রেসের জায়গাটা একটা সিঁড়ির মতো থাকে, লিফটের মতো জাম করে কখনো বাস্তবিক সংস্কারটা হয় না। সো সিঁড়ির মতো যাতে আমরা ধাপে ধাপে বলতে পারি না যে জায়গা থেকে ছিলাম ওই জায়গা থেকে আমরা ভালোর পথে যাচ্ছি। অ্যান্ড সবচেয়ে যেটা ম্যাটার করে সেটা হলো ইন্টেনশন। আপনার ইন্টেনশন যদি ভালো থাকে, কোনো জায়গায় যদি ভুল হয় আপনি কিন্তু নিজেকে কারেক্ট করে দেওয়ার চেষ্টাটা করবেন, রাইট? বাট ইন্টেনশনে যদি খারাপ থাকে তাইলে আপনি যদি শো আপও করতে চান সেটাও খুব বাজে ব্যাপার। সো আই ডু রিজনেবলি বিলিভ we do have solid intention for the betterment of this country. আমি ছোট্ট করে একটা বিষয় অল্প কিছুক্ষণ শুনে আমরা বিরতিতে চলে যাব, নিশ্চয়ই আপনার কাছে অনেক বিশ্লেষণ আছে। কিন্তু এই যে জনাব সালাউদ্দিন বলেছেন যে সংসদের বাইরে ভুল তথ্য দিয়ে ব্রিফ করা হচ্ছে, যেটি দলের বিশ্বাসভঙ্গের কথা বলেছেন, সরকারি দলের বিরুদ্ধে বলেছেন, এতে কি জাতির কাছে রং মেসেজ যায় কিনা? যদিও সেটি আবার সংসদে উত্থাপিত আলোচনা হবে, মানে এটি তো যদিও শব্দ দুটি খুব ছোট, কিন্তু বিশ্বাসভঙ্গের কথাটা বলে এটি কি মানুষের কাছে রং মেসেজ দিলে এই রং মেসেজটা মানুষ আবার সেটা বুঝে উঠতে পারবে কিনা? যে অনেক জায়গায় তো এটা করা হয়। আমি তো উদাহরণ একটু আগে ওই কারণে উদাহরণটা দিলাম। দেখেন আমি কিন্তু ঝগড়াঝাটি করেছি, বরং আমি খুশি হয়েছে যে আপনি যে প্রশ্নটা করেছেন এটাই মিডিয়ার কাজ।
আমি তো দেখতে চাই না যে আপনি শুধু এমন কমফোর্টেবল প্রশ্ন করছেন আর আমি ঠাকুমার ঝুলির গল্প বলছি। তাহলে তো যে প্রশ্নগুলো জনগণের মনের ভেতরে থাকে মানুষ সেটার উত্তর পাবে। আই এম প্রিটি ড্যাম শিওর যে আপনি যে প্রশ্নটা করেছেন, যে তথ্যগুলো শোনার পরে অনেকের কাছে মনে হতে পারে না এইভাবেও তো চিন্তা করার একটা ওয়ে আছে, নট নেসেসারিলি যে তারা আমার সাথে একমত হবে। এটা আমি চাইও না যে সবাই সব বিষয়ে কেন একমত হবে, কিন্তু দেখেন এই যে চিন্তার আর একটা ফ্রেমিংটা থাকতে পারে। আমি তো দু একটা উদাহরণ দিয়ে স্পষ্টতই বুঝিয়ে দেওয়ার চেষ্টাটা করলাম। আবার আরেকটা ব্যাপার দেখেন, সালাউদ্দিন সাহেব যে এই কথাটা বলেছেন দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন এই 2 দিন আগে দেখলাম একটা বিল পাস হওয়ার চূড়ান্ত মুহূর্তে আছে, প্রস্তাব উত্থাপন করা হয়েছে, তারপর হঠাৎ করে যে আমাদের আমির সাহেব বলে উঠলেন রীতি ভঙ্গ করে যে আমরা কি এটা নিয়ে আরেকটা সময় নিতে পারি কিনা, আবার একটু ভাঙতে হবে, অমুক করতে হবে। কিন্তু এটা নিয়ে আগে নোটিশ দেওয়া হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং হয়ে গেছে। ওই মুহূর্তে উঠে কি এটা নিয়ে আবার বলার কোনো সুযোগ থাকা উচিত? কিন্তু মানুষ যারা দেখলো তারা দেখলো আরে জামাতের আমির তো এটা বলেছে কিন্তু এটা সুযোগটা দেওয়া হলো না। তারা যে অলরেডি কতবার করে এই সুযোগটা পেয়ে গেছে এই জিনিসটা কিন্তু থাকলো না। এখন যদি আপনি ওইটাকে ইস্যু বলে বলেন আমাকে তো বলার সময় দিল না, তার মানে আপনি তো মিসগাইড করলেন, এবং মিসগাইড করে তার বলছে এইটা করলো না, অতএব চলো রাস্তায় আন্দোলনের ডাক দেই। তার মানে এমন অনেক ঘটনা থাকে পর্দার অন্তরালে, যেটা হয় সেটার ফ্যাকচুয়াল ব্যাপারে আমাদের বোধহয় থাকা উচিত, রাইট? এই জন্য সংবিধানের রীতিনীতি যেটা অনেক সময় দেখবেন মাঝে মাঝে দেখছেন না স্পিকার সাহেব অনেক ভুল তো ধরিয়ে দিচ্ছেন, স্পিকার তো করা হেডমাস্টারের মতো দেখলাম, মানে সংসদকে খুবই কিন্তু স্ট্রিক্টলি চালানোর চেষ্টা করছেন। আর এটা কিন্তু দেখতেও ভালোই লাগছে, আসলে মনে হচ্ছে একজন প্রকৃতপক্ষে সংসদের গার্ডিয়ান হিসেবে উনি কাজটা করছেন। উনি তো সরকারি দলের এমপিদেরও অনেক ক্ষেত্রে এই বসেন না, আপনার ব্যাখ্যা করার দরকার নাই, বোঝা গেছে আমার রুলিং এর পরের কথা বলতে পারেন না। ভালো লেগেছে বললো যে সংসদে এসে কাগজ দেখে থেকে পড়বেন না, আগে থেকে স্টাডি উনি কিন্তু এটাও বলেছেন। এখন দেখেন সাহসিকতা একজন স্পিকারের, এই যে অনেক জায়গায় কিন্তু এই যে কাজটা হচ্ছে এই কারণে কিন্তু সংসদটা মানুষ আবার বিটিভির পর্দায় দেখাটা শুরু করেছে। যদি এরকম না হতো তাহলে দেখতেন যে সংসদটা আসলে সত্যিকার অর্থে সংসদ মনে হতো না। সো এই যে এমন অনেক জায়গায় দেখা গেল আপনি যে ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং এ অংশগ্রহণ করেছেন, আলোচনা করেছেন, সেটা তো না বলে আপনি যে বাইরে আসলেন। সো আপনার প্রশ্নটা এইবার আমি যদি আবার একটু রিক্যাপ করি তাহলে দেখেন এটা কি মিসগাইডেড করা হলো না? সো এই আলাপ আলোচনা করার পরে তারপর এই যে আওয়ামী লীগের যে বিভিন্ন ইস্যু নিয়ে ওই যে প্রশ্নটা উঠলো নিষিদ্ধ করার ব্যাপারটা নিয়ে, খেয়াল করে দেখেন আন্দোলন করার টাইমে শাহবাগে বিভিন্ন জায়গায় কারা কথাবার্তা বলেছিল। ঠিক যে মুহূর্তে এটা বিল পাশের একেবারে চূড়ান্ত মুহূর্তে গিয়ে হঠাৎ করে বলে ওঠে যে এইটা নিয়ে আমাদের বোধহয় আবার একটু ভাবা উচিত, কি উচিত না, এটা নিয়ে বোধহয় ভাবা উচিত। সো এই ব্যাপারগুলো আসলে কি নির্দেশ করে খেয়াল করে দেখেন তো, যে তারা যা বিশ্বাস করে রিজনেবলি তারা কি তা বলার চেষ্টা করছে। আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে, নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন এই ব্যাপারটা। আমাদের মনে আছে এই যে মুক্তিযুদ্ধ রিলেটেড একটা ইস্যুতে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যারা সহযোগী ছিল সে দলগুলোর তো নাম ছিল, রাইট? মুসলিম লীগের পাশে জামাত ইসলামের নামও ছিল। এটা নিয়ে জামাতের আমির কি বলছে যে আমাদের এই নামটা বাদ দিয়ে দিলে ভালো হয়, ওই টাইমে কি করেছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। মানে এমন কিছু ব্যাপার আছে যেটা ফ্যাক্ট, এই দেশে মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা হয়েছে, এই দেশে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এই দেশে তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে। এখন এই নির্জলা সত্য ব্যাপারটাকেও একবার তারা বলবে আমরা মুক্তিযুদ্ধ ফ্যামিলির সন্তান, আর একবার তারা বলবে রাষ্ট্রীয় নীতির জন্য আমরা শ্রদ্ধা জানাইতে আসছি, আবার বলবে মুক্তিযুদ্ধ এরকম ভুল ছিল, ভারতের ষড়যন্ত্র ছিল, অমক তমক। এই কাজগুলো করার পরে আবার দেখেন যে মুহূর্তে আলাপ আলোচনাটা হচ্ছে তাদের জোটের ভেতরে কি অবস্থা। এনসিপি কিন্তু আস্তে করে কি করেছে, এনসিপি আস্তে করে লিখিত নোট কিন্তু দিয়ে দিয়েছে যে তারা এটার সাথে এগ্রি করে। কিন্তু জোটের বেলায় তারা যখন এই কথাগুলো বললো, তারা আমি মনে করছেন তারা বাইরে এসেও বলবে যে এই যে আমাদের জোট সঙ্গে জামাত ইসলাম যা বলছে আমরা একমত। তাহলে বুঝতে পারতাম যে তরুণদেরও শক্তিতে বলিয়ান হয়ে তারা সত্য কথা বলতে ডানে বামে তাকানোর প্রয়োজন অনুভব করে না। কিন্তু দেখেছেন এটা বলার পরে বাইরে কি এসে তারা কি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করেছে? এটা কিন্তু বলে নাই, ওই জায়গায় যে শুধু নোটটা দিয়ে চুপচাপ বসে আছে। ইয়েস, তারা ভালো কাজ করেছে, আই অ্যাগ্রি। কিন্তু এটা যখন বললো তারা কিন্তু মুখ দিয়ে না বলে নিঃশব্দে করলো। তার মানে যে ব্যাপারটা তাদের ভোটের রাজনীতির জন্য ফেভারেবল, তারা এটা কি করে চুপচাপ বসে থাকে, কিন্তু অন্যদের ক্ষেত্রে গলার রকটা চড়া করে বলার চেষ্টাটা করে। সো এই ব্যাপারগুলো নিয়েও তো অনেকে অনেক প্রশ্নটা তুলতেই পারে। সো ওই যে দুই একটা উদাহরণের কথা বললেন, তো আমার কাছে মনে হয় সংসদ সোফার ভালোই চলছে, পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট হচ্ছে, স্পিকার করা হেডমাস্টারের মতো রোল প্লে করছে। আবার এই টাইপ কথাও আছে যে আপনি চুপচাপ বসে থেকে কাজগুলো করলেন, করার পরে এসে বললেন যে না আমরা এটা করব না, আমরা এটা বলবো না। আবার প্রথম দিনই নিশ্চয় আপনার মনে থাকার কথা যে
ওই রাষ্ট্রপতি হু এভার ইট ইজ বা তার ইমেজ যেমনই হোক না কেন, তার ভাষণ শুনলেন না, ওয়ার্কআউট করে চলে গেলেন, তারপর আবার তার ভাষণের পরে লম্বা আলোচনা, এটা হইতেই হবে অ্যাজ পার কনস্টিটিউশন। মানে আপনি যদি কনস্টিটিউশন আর্টিকেল 73 করেন তাহলে দেখবেন যে ওই জায়গায় আছে যে এটা একটা শ্যাল প্রভিশন, নট মে, যে ওইটার পর আলোচনা করতেই হবে। তা আলোচনা করার জন্য 50 ঘন্টার প্রস্তাবটা কে করেছে? 50 ঘন্টার প্রস্তাব করেছিলেন জামাতের আমির, ওই জায়গায় এনসিপির লোকজনও ছিল। সো এই যে ঘটনাটা ঘটলো, সালাউদ্দিন সাহেব যদি পার্লামেন্টে এটা না বলতো, বাংলাদেশের কে জানতো যে তারা ক্লোজ ডোরে বসে থেকে এই কাজটা করেছে? সো এই যে ঘটনাগুলো যখন আপনি শুনবেন তখন আপনার মনেও কিন্তু প্রশ্নবোধক যাবে। আমি নিজের কোনো অপিনিয়ন দিচ্ছি না, কারণ দর্শকের নিজেদের মতো করে রিড করে নেওয়ার ক্যাপাসিটি থাকা উচিত। দ্যাট শুড বি দ্য বিউটি অফ ডেমোক্রেসি। বাট অ্যাটলিস্ট আমি প্রশ্নটা রেইজ করে আলাদা একটা ভিন্ন লেন্সে দেখানোর চেষ্টা করলাম যে প্রশ্নটা করেছেন নিশ্চয়ই তার পেছনে যৌক্তিকতাটাও হয়তো বা আছে। দর্শক, আমরা সংসদের ভিতর বাহির নিয়ে কথা বলছিলাম এবং সংসদের ভিতরে কি হচ্ছে বাইরে কি হচ্ছে সে আলোচনার মধ্যে আমরা ভিতরের অনেক কথাগুলো শুনলাম। তবে যাতে ভুল তথ্য রং মেসেজ না যায় সেজন্য নিশ্চয়ই আগামী সংসদে যেটি 15 তারিখ থেকে বসবে আবারও সে আলোচনা হবে। আমরা একটা বিরতি নেই, বিরতির পরও আমি আগেই বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী মেধাবী শিক্ষার্থী ক্যাডেট কলেজের ছাত্র জনাব মোহাম্মদ সাইদ বিন আবদুল্লাহ তিনি আমাদের সাথে যুক্ত থাকবেন। এই কথা আবারও পুনরাবৃত্তি করতে হচ্ছে যে জুলাই আন্দোলনের জুলাই যুদ্ধ হিসেবে যারা সাইদ আবদুল্লাহ তিনি প্রথম সারির যোদ্ধা হিসেবে ছিলেন এবং এই যে ফ্যাসিস্টিজমের যে পালিয়ে যাওয়া, সেই পালিয়ে যাওয়ার একজন অংশীজন হিসেবে তিনি কিন্তু নিজের জীবনকে বিসর্জন দিবার জন্য প্রস্তুত ছিলেন। আজকে তিনি আমাদের অতিথি। আমরা এই অতিথির সাথে আবারও কথা বলবো, আবারও যুক্ত হব সংসদের ভিতর বাইরে নিয়ে কথা বলবার জন্য। প্রিয় দর্শক, ইসমাইল মির্জা বসুবরাতিতে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রদর্শক, ইসমাইল মির্জা শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা সংসদের ভিতর বাহির নিয়ে কথা বলছিলাম। অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী মোহাম্মদ সাইদ বিন আবদুল্লাহ। আমরা সংসদের ভিতর নিয়ে কথা বলেছি এবং সংসদের আলোচনা নিয়ে আমরা দেখেছি যে দুই পক্ষই তর্ক বিতর্ক, যুক্তি পাল্টা যুক্তি, শানিত যুক্তি, সবাইকেই নিজস্ব অবস্থান ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। যেটি আপনি বলেছেন আমরা বলবার চেষ্টা করি যে গত 16 বছরে বা 15 বছরে যে আওয়ামী শাসন আমলে সংসদে যে কার্যক্রমটাকে আমরা তলানিতে নিয়ে গেছিলাম সেটি একটা সুন্দর জায়গায় অবস্থান করছে। এটাই বিউটি অফ দ্য ডেমোক্রেসি আপনি যেটা বললেন। আমরা সংসদের বাইরের একটু আলোচনায় আসি এবং সেটিও কিন্তু সরকার এবং বিরোধী দলের যে আলোচনা। আমি বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম, যার কথা আপনি বলছিলেন খানিক আগে, তিনি সরার দুর্দানে গতকাল একটা কথা বলেছেন, ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে। আবার জামাত সেক্রেটারি গোলাম পারওয়ার সাহেব তিনি বলেছেন বিএনপি জনগণের রায় নিয়ে দ্বিচারিতা করে চলছে, গণভোট নিয়ে সংসদে সংকট তৈরি হয়েছে, তা নিরসনে রাজপথে শক্ত আন্দোলনের হুঁশিয়ার দিয়েছেন, রাজপথের আন্দোলনের কথা তিনি বলেছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আমি সংসদের বাইরে কথা বলছি, তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করছে এবং সে রাজনীতিতে কিছু অসত্য তথ্য, এখানে ভুল তথ্য দেওয়া হচ্ছে। সংসদের বাহিরে যে আলোচনাগুলো সেগুলোকে আপনি কীভাবে দেখছেন? আমি একটা বলছি ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে, আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন, রাজপথের কথা বলেছেন এবং জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তড়িঘড়ি করে কিছু অধ্যাদেশ করা হচ্ছে, বিরোধী দল সেগুলো নিয়ে রাজনীতি করছে। আমার কাছে মনে হয় না বিএনপি ক্ষমতার স্বাদ পেয়ে রক্তের কথা ভুলে গেছে, বরং সেটাই যদি হতো তাহলে তো অ্যাজ ইট ইজ যা 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 যেভাবে চলতো সেইভাবেই করার চেষ্টা করতে হবে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য তো বিএনপি তো বটেই, স্বয়ং প্রাইম মিনিস্টার নিজেও অনেক চেষ্টাটা করছেন, রাইট? এই যে ক্ষমতার স্বাদ পেয়ে যদি রক্তের কথা ভুলেই যেত, প্রাইম মিনিস্টার একটু খেয়াল করে দেখেন, প্রাইম মিনিস্টার শব্দটা মানেই রাস্তা দিয়ে চলবে, মানে রাস্তার দুই পাশ ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকবে, সারা ঢাকা যানজট হয়ে যাবে। কিন্তু আমরা তো দেখছি যে প্রাইম মিনিস্টার নিজে যখন যাচ্ছেন মাত্র 4টা গাড়ি প্রোটোকলে রাখছেন এবং দুই পাশ তো বন্ধ থাকা দূরের কথা, নিজের লেনটা পর্যন্ত অ্যাজ ইট ইজ রয়েছে। উনিও ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন, উনি সকাল 9টার সময় রেগুলার বেসিসে অফিসে ঢুকছেন এবং একই সাথে অন্যদের ডিসিপ্লিন নিশ্চিত করছেন যাতে সচিবরা পর্যন্ত সকাল 9টায় অফিসে যান। আমরা তো এটা দেখার চেষ্টা করলাম যে উনি পাবলিক গ্যাদারিংগুলোতেও অ্যাটেন্ড করছেন মানুষের কাছে রিস্ক করার জন্য। আমরা তো এটাও দেখছি যে উনি কোদাল হাতেও নেমে পড়ছেন রাস্তায়, উনি মানুষের সাথে এঙ্গেজমেন্টটা বাড়ানোর চেষ্টা করছেন। আমরা এটাও দেখছি অনেক জায়গায় দীর্ঘদিন যারা নিষ্পেষিত ছিলেন, লেটসে জাকাতকে আরও শক্তিশালী করার জন্য যারা আলেম ওলামা যারা আছেন তাদেরকে এঙ্গেজ করছেন ঠিক মতো। আবার দেখবেন যে বিভিন্ন মাইনরিটি, আসলে শব্দটা আমি এভাবে বলতে চাই না কিন্তু যেহেতু এভাবে প্রচলিত অর্থে আছে, বিভিন্ন রিলিজিয়াস গ্রুপ বা অন্য যারা আছে তারাও কিন্তু দেখা পাচ্ছেন, তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছেন। এমনকি
ক্ষমতার আগে মানে ক্ষমতার কথা তো বলছিলেন, ভোট দেওয়ার পরে ওই যে আঙ্গুলে যে কালিটা দেওয়া হয়, কালি দেওয়ার আগে ফ্যামিলি কার্ডের ইনিশিয়েশনটা হয়ে গেছে, খাল কাটার কর্মসূচিটা উদ্বোধন করা হয়ে গেছে, এই যে একদিন পরেই কৃষক কার্ডের উদ্বোধনও ইনশাল্লাহ আমরা সবাই মিলে করতে যাচ্ছি। সো এইগুলা যদি কেউ বলতো যে ক্ষমতার স্বাদ পেয়ে মানে সব কিছু ভুলে গেছে, তাহলে কেউ তো, আমি তো দেখছি যে বরং দায়িত্বের ভেতরে ঢুকে যাও। এবং প্রত্যেকে খেয়াল করে দেখবেন, বেশি কিছু বলার দরকার নাই, বাংলাদেশের মানুষ খেয়াল করে দেখুক যে ঠিক কবে সচিবালয় এত বেশি ফাংশনাল ছিল যে 9টার ভেতরে টপ টু বটম সচিবালয় সবাই মন্ত্রীরা হুড়মুড় করে ঢোকার চেষ্টা করছে, একই সাথে এত ফাংশনিং ছিল। নিশ্চয়ই এই ব্যাপারটা কিন্তু মোটামুটি একটু নজিরবিহীন ঘটনা বলেই রিড করা উচিত। এবং পাল্টাপাল্টি তো থাকবেই, পলিটিক্যাল রেটরিক তো থাকবেই, রাইট? মিয়া গোলাম পারোয়ার সাহেবের কথা বলছিলেন। সো এনসিপির একটা কথা মনে হয় যে আবার একটু মনে করে দিলে ভালো হবে আর কি। মিয়া গোলাম পারোয়ার সাহেব সেই ব্যক্তিটা না যে এনসিপি যখন মাঝে ওই যে নাহিদ ইসলামী যখন ওই যে স্ট্যাটাসটা দিয়েছিল, তারপরে উনি কি বলেছিলেন যে জন্ম নিয়ে এই বাপের সাথে পাঙ্গা নিতে এসো না। সো আমি জানি না যে নাহিদ ইসলামরা আবার এটা ডিবাং করার চেষ্টা করেছে কিনা যে আপনাকে বাপ হিসেবে আমরা মানি না, কিন্তু যেহেতু দেখলাম এই ধরনের কথাবার্তা বলে নাই, বরং একসাথে আবার মিশে গেছে, সো রিজনেবলি কেউ না কেউ তো মনে করতেও পারে যে তাহলে কি জামাতের হুঙ্কার খেয়ে বাপ হিসেবে মেনেই নিল কিনা, এখন একসাথে বাপ ছেলেরা একই কথাই মুখস্থ বলার চেষ্টা করেও কিনা। আমার কথা না, মানে তারা যেটা বলেছে ওইটাকেই আমি মানে ট্রান্সলেট করার চেষ্টাটা করছি আর কি, এইভাবেই মনে হয় কিনা। সো এই জন্যই বলছি যে এমন অনেক হুঙ্কার তো এসেছিল বাংলাদেশে, রাইট? এমন অনেক হুঙ্কারও তো এসেছিল, পিআর পদ্ধতিতে ইলেকশন না হলে ইলেকশন হতে দেওয়া হবে না, একদম আঙ্গুলের তর্জনী নড়াতে নড়াতে কাঁপাতে কাঁপাতে কত কথাবার্তা যে লোয়ার হাউসে পিয়ার হইতেই হবে, গণভোট হইতে হবে ইলেকশনের আগে, তা না হলে এই ইলেকশন হবে না, জুলাই সনদ আমরা সাইন করব না। কিন্তু দেখা গেল জুলাই সনদ যেদিন সাইনের দিন এনসিপি চুপচাপ বসে আছে, জামাত ইসলামের দুজন গিয়ে অনেক সুন্দর হাসি দিয়ে তারা সাইনটা করে ফেলেছে। কিন্তু দেখবেন বারবার করে এই যে কথাগুলা বলা, এই কথাগুলা বলাটা কি একটু ফাঁকা আওয়াজের মতো মনে হয় না? আবার ঠিক ইলেকশনের পরেই তারা দেখবেন মাঝে মাঝে তাদের কিছু কিছু ব্যাপার আছে, ফেসবুকে পোস্ট দেয় যারা, অনেক চমৎকার করে পোস্ট দেয়, দিয়ে তারা আবার বলার চেষ্টা করে আমরা তো এতগুলো আসনে 200টার উপরে আসনে জিতেই গিয়েছিল, আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। এইটা নিয়ে দেখবেন তারা সমাবেশও করে ফেলেছিল, বাইতুল মোকাররমের সামনেই করেছিল, মাঝে মাঝে ডেকেছিল, কিন্তু সেই জনসমর্থন কি তারা পেয়েছিল? তার মানে এমন অনেক রক্ত গরম করা কথা বলে হয়তো বা বলেই ফেলতে পারে যে জন্ম নেই বাপের সাথে পাঙ্গা নিতে এসো না। এখন এই টাইপ কথাকে নাহিদ ইসলাম বা অন্য যাদের উদ্দেশ্যে বলেছিল তারা যদি সিরিয়াসলি নেয়, সো আমার তো আসলে কিছু করার নাই। রাদার এই টাইপ কথা বলার যে অভ্যাসটা আছে, আমি সেই উদাহরণটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এমন অনেক কথাই বলে তারা যেটা আসলে মিন করে বলে না, শুধু বলার জন্যই বলে, পলিটিক্যাল রেটোরিকের জন্যই বলে। বরং এই কথাগুলো এমনভাবে হওয়া উচিত না যে দলগুলোকে পয়েন্ট অফ নো রিটার্নের দিকে নিয়ে যায়, বরং এমন কিছু কিছু জায়গা আছে। দেখেন আমি তো বলছি সরকারি দলের কাছে অনেক দাবি থাকতে পারে, ইয়েস লেজিট, সেইটারও একটা ফেয়ারনেস আছে, সেই পয়েন্টগুলো তুলেন, আর্গুমেন্টের জায়গাটা তুলেন। আবার আর একটা ব্যাপার, সংসদের যদি আপনি আর্গুমেন্টের দিকে তাকান, ইয়েস এনসিপির কেউ কেউ ভালো আর্গুমেন্ট করছে, আই অ্যাগ্রি। আমি যদি এই কথাটা না বলি তাহলে দেখেন মনে হইতেই পারে যে উনি ওই দল করেন না, উনি একটা দল করেন, এই কারণে শুধু এই কথাটাই বলছেন। তাহলে আমি কেন বললাম যে তাদের আর্গুমেন্টের সাথে আমি একমত অনেক ক্ষেত্রে না হতে পারি, কিন্তু তাদের আর্গুমেন্টকে ফ্রেম করার যে দক্ষতা অনেক জায়গায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক জামাত ইসলামের চেয়ে ভালো আর্গুমেন্ট তারা করছে। এই যে খেয়াল করে দেখেন, তাহলে প্রশংসা যে জায়গায় ডিউ সেটা কিন্তু আমি করছি, রাইট? এটা তো তার একটা প্রমাণ, আমি লাইভ সাথে বসে থেকে করছি। খেয়াল করে দেখেন তো, জামাত ইসলামী বিরোধী দল হিসেবে যে শানিত বক্তব্য আসার কথা ছিল, সেটাকে অনেক জায়গায় মিসিং মনে হচ্ছে না? এখন আপনি যে জায়গায় যে কাজটা করার কথা ওই জায়গায় আপনি পারছেন না, অন্য জায়গায় গিয়ে আপনি খই ভাজার চেষ্টা করছেন, তাইলে তো হবে না। আপনি আর্গুমেন্ট করার চেষ্টা করছেন, তাদের সংসদ সদস্যরা সংসদে সব কি বলছে, ডাকসুতে এসে চ্যালেঞ্জ করছেন, ডাকসুতে এসে আমার সাথে আর্গুমেন্ট করো, অন্য একজন, এটা হবে? সংসদ সদস্য যিনি হয়েছেন উনি তো সংসদেই তো কথাবার্তা বলবেন, উনি এসে ডাকসুতে কথাবার্তা বলবেন না নাকি? এই টাইপ মুখরোচক কথা, অনেক ক্ষেত্রে মুখরোচক খাবারের ব্যাপারটাকে আমি মাঝে মাঝে বলি যে ধরেন আপনার এই বয়সে গিয়ে আপনি যদি স্কুলের পাশে যে মুখরোচক খাবার বিক্রি করে, চাটনি, আচার, ঝালমুড়ি, ফুচকা, আপনি খেলে যেটা হইতে পারে এই বয়সে আপনার পেট খারাপ হয়ে যেতে পারে, খাইতে কিন্তু মজা লাগে। সো মুখরোচক অনেক কথাবার্তা শুনলে ভালো লাগে, পেপারে বড় হেডলাইন হয়, নিউজে বেশি কাভারেজ পাওয়া যায়, কিন্তু সেটার ভেতরে সাবস্টেন্সটা কি আছে সেটা যাতে এমন না হয় যে এই টাইপ কথা বলে নিজেরাই হজম করতে পারলো না, দিন শেষে পেট খারাপ হয়ে গেল। বরং এইগুলো অ্যাভয়েড করে গুড রাজনৈতিক জেস্টারে যদি আপনি বিশ্বাস করেন, ক্রিটিসিজমটাও হইতে হবে দ্যাট মাচ স্মার্ট, যাতে করে মানুষ মনে করে যে ঝগড়াঝাটিটাই ডেমোক্রেসি না,
শানিত যুক্তি, তর্ক বিতর্ক এগুলা দিয়েও যে ডেমোক্রেসির কালচারটা হয় সারা পৃথিবী জুড়ে এই কালচারটা প্রচলিত আছে। আমি আপনাদের কিছু শো দেখি, স্কুলে কলেজের বাচ্চারা যখন কথাবার্তা বলে, পার্লামেন্টারি ডিবেট, আমি চমৎকার আর্গুমেন্ট ফ্রেমিংটা দেখেছি। আমার কাছে মনে হয় যে অনেকে যদি এই বাচ্চাদের ফ্রেমিংটাও দেখতে পারে তাহলে দেখবে যে পার্লামেন্টারি ডিবেটের যে সৌন্দর্য সেটা তো ওই বাচ্চারা যদি পারে, তার মানে মুরব্বীদেরও তো রপ্ত করা উচিত। কিন্তু তা না করে অনেক সময় এমন অনেক কথাবার্তা অনেকে বলে ফেলে, পার্লামেন্টের কালচারটা দেখলেই মোটামুটি বুঝতে পারছে যে কারা মোটামুটি একটু জেনে শুনে কথাবার্তা বলে যাচ্ছে আর কারা কিছু একটা বলার দরকার এই কারণে হম্বিতম্বি করে বলছে। আমি মনে করি যে এই যে পার্লামেন্টারি যে কালচারটা, স্কুল কলেজে ডিবেট টিভিতে তো আমি দেখি মাঝে মাঝে আপনারা অ্যাঙ্করিং করেন বিভিন্ন জায়গায়, সেটাও দেখে চমৎকার একটা ভাইব পাই। এবং আমি মনে করি মানুষের এই যে একটা গুড কালচার, আপনি যখন এই রাস্তায় তো সব কিছু নামতে পারবেন না, যখন এই আর্গুমেন্টগুলো চলতে থাকবে মানুষ কিন্তু শিখবে যে পার্লামেন্ট এই ব্যাপারটা নেহাত কোনো চিল্লাপাল্লা করার জায়গা না। পার্লামেন্ট ইজ এ প্লেস যে জায়গায় শানিত বক্তব্য থাকবে, বক্তব্যের পেছনে বিতর্ক থাকবে, যুক্তিতর্ক দিয়ে মানুষকে কনভিন্স করার পাওয়ারটা থাকবে। দেন অ্যান্ড অনলি দেন আপনি মনে করতে পারবেন যে আমরা একটা গুড ডেমোক্রেসির দিকে ধাবিত হতে পারছি। এবং এই জন্যই কখন কি কথা বললো শুধুমাত্র পলিটিক্যাল রেটোরিকের দিকে না গিয়ে মাঝে মাঝে বোধহয় সাবস্টেন্স সহ কথাবার্তা বলাটা ভালো। এতে করে মানুষ মনে করবে যে না, রাস্তায় ওই যে পিয়ার না হলে ইলেকশন করব না, আগে শেখ হাসিনা ফাঁসি না হলে এই দেশে কোনোদিন ইলেকশন হইতে পারে না, তারপরে এই যে আপার হাউস লোয়ার হাউস নিয়ে কথাবার্তা চলতে থাকবে, গণভোট আগে না হলে ইলেকশন করব না, এইটা না হলে সনদ সাইন করব না। কিন্তু করার পরেও যখন দিন শেষে সব কিছু হতে যাচ্ছে তখন মানুষ কিন্তু ওই লাইনে আবার মিলিয়েও ফেলতে পারে। বরং এটা খুব একটা ভালো কালচার বলে আমি মনে করি। আমি একটা ছোট্ট প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনি আমাদের শিক্ষার্থীদের মক পার্লামেন্ট, ছায়া পার্লামেন্টের কথা বলেছেন। বিগত শাসন আমলে কিন্তু এই ছায়া পার্লামেন্টটা বেশ কিছুদিন বন্ধ ছিল। আমরা যারা এটা অর্গানাইজ করে আমরা রোশানলে ছিলাম এবং ভীষণ বড় রোশানলে ছিলাম। আমরা নানা সংস্থা দ্বারাও কিন্তু সেখানে আমরা নির্যাতিত শব্দটাই বললাম। এখন যদি আমাদের এই ছায়া সংসদে সরকারের ত্রুটি নিয়ে আলোচনা হয়, সরকারের সমালোচনা হয়, আবার কি রোশানলে পড়তে পারি আমরা? আমি এক্সপেক্ট করব আপনারা সেটা করতে থাকবেন এবং এটা করার জন্য সরকার ইন্টারফেয়ার করবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, মনেও করি না। এবং আমরা মনে করি যে এই সিভিল রাইটগুলো সবসময় সোসাইটির ভেতরে থাকা উচিত। কারণ আপনাদের ডিবেটগুলো আমি অনেক ক্ষেত্রেই দেখেছি এবং এই যে শানিত যুক্তিতর্ক যারা শিখবে এরাই তো একটা সময় গিয়ে পার্লামেন্টারিয়ান হবে। ব্যক্তিগতভাবে আমি ক্যাডেট কলেজে আমি ডিবেটর ছিলাম, আমার ডিবেট দেখতে ইন অ্যানি ফর্ম খুব চমৎকার লাগে। বরং এই কালচারগুলো সমাজে থাকা উচিত। সমাজের ইনফ্যাক্ট শিক্ষামন্ত্রী একটা কথা বলেছেন যে পার্লামেন্টের ভেতরে দেখবেন যে দর্শক গ্যালারি আছে, সেই জায়গায় মাঝে মাঝে এক্সকারশন বলতে যা বোঝায় সেই জায়গায় কিন্তু বাই রোটেশন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে মাঝে মাঝে সুযোগটা দেওয়া উচিত। কারণ কি, পার্লামেন্ট ইজ এ প্লেস যে জায়গায় পলিসি মেক করা হবে, রাইট? বাংলাদেশের অনেক পার্লামেন্টারিয়ানকে জিজ্ঞেস করবেন যে পার্লামেন্টারিয়ান হয়েছেন, পার্লামেন্টারিয়ানের কাজ কি? দেখবেন বলবে ব্রিজ বানাবো, কালভার্ট বানাবো, রাস্তা বানাবো, অমুক বানাবো, তমুক বানাবো। তারা সব কিছুই বলার চেষ্টা করবে। অনেকের কথা বলছে, আমি সবার কথা বলছি, অনেক সিনিয়র মানুষ এবং অনেক বিজ্ঞ পার্লামেন্টারিয়ানরা আছেন যারা যে ফুট স্টেপ রেখে যাচ্ছেন, ফুটপ্রিন্ট রেখে যাচ্ছেন, সেটা সবার জন্য অনুকরণীয় ব্যাপার। সো আমি ওইটাই বলছি যে তারা জানেই না যে তারা সব জানে, শুধু যে জিনিসটা জানে না যে ওইটা পলিসি মেক করার জায়গা। এই জন্যই কেউ না কেউ প্রশ্ন করবে, কিছু না অনেক হাততালিও পেয়েছে কেউ না কেউ। পার্লামেন্টে দাঁড়িয়ে একজন পার্লামেন্টারিয়ান, একজন মন্ত্রী হলেও তো ফার্স্ট ইনস্ট্যান্সে উনি একজন পার্লামেন্টারিয়ান, মানে ল মেকার, তাকে বলছে যে এই যে আইন নিয়ে, এটা তো আইনমন্ত্রী বলবে, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কেন বলছেন? যদি উনি জানতেন একজন পার্লামেন্টারিয়ানের কাজটা কি, একজন পার্লামেন্টারিয়ানের কাজই যে আইন নিয়ে কথা বলা, আইন পাশ করা, আইন রিভাইজ করা, আইন নিয়ে সমালোচনা করা, এই প্রশ্ন কি কেউ করতে পারতো? সো এই যে দেখেন একজন পার্লামেন্টারিয়ানরা গিয়েও অনেক পপুলিস্ট কথা বলে যেভাবে মিসগাইড করার চেষ্টা করা হচ্ছে, তাতে কিন্তু যে প্রকৃত উদ্দেশ্য সেই উদ্দেশ্য কি সফল হচ্ছে? এই কারণে আমি বলি যে এই যে ছায়া সংসদ যেটা আছে, মক পার্লামেন্ট যেটা আছে, এই কালচারটা বরং প্রত্যেকটা স্কুল কলেজে হওয়া উচিত। বিভিন্ন বিনোদনমূলক যেসব প্রতিষ্ঠানগুলো আছে টিভিতে এই কালচারগুলো হওয়া উচিত, যাতে করে এদের ভেতর থেকেই ভবিষ্যতের পার্লামেন্টারিয়ানরা উকি দিয়ে ওঠে এবং তারা ছোটবেলার প্র্যাকটিস করেই বুঝতে পারে পার্লামেন্ট ইজ এ প্লেস ফর ল মেকিং। পার্লামেন্ট ইজ নট এ প্লেস যে জায়গায় শুধুমাত্র ঝগড়া করবেন আর ওই যে ওই টাইপ কথা বলে উঠবেন, উনি কেন কথা বললেন ল নিয়ে, উনি কেন বললেন না, এইটাই ব্যাপার যদি এই ছায়া পার্লামেন্টে শিখা যায়, আমার মনে হয় যে এই ধরনের ভুল ভ্রান্তি কম হবে। এবং আমি এই জন্য আশা করি সমালোচনা তো অবশ্যই থাকবে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকবে, এবং সেটা একটা দেশের বিউটি অফ ডেমোক্রেসি অ্যান্ড দ্যাট শুড প্রিভেইল। সো আমি আশা করব এই প্র্যাকটিসটা টিভি চ্যানেলগুলোতে থাকবে এবং সমালোচনা হোক, কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকলে সেটাকে আমরা ওয়েলকাম করব ফর দ্য সেক অফ ডেমোক্রেসি।
প্রিয় দর্শক, সংসদের ভিতর বাহিনী নিয়ে কথা বলতে গিয়ে ছায়া সংসদের কথা চলে এসছে। আমরা সরকারের টলারেন্স থাকতে হবে। সরকারকে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক জনপ্রিয় সিদ্ধান্তও কিন্তু তারা অজনপ্রিয়ভাবে নিতে হতে পারে। যেমন আমরা ব্যাটারি চালিত রিক্সা কিন্তু বন্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারিনি, আমরা সিএনজি বন্ধ করতে সিদ্ধান্ত নিতে পারিনি। সরকার কিন্তু এরকম অনেক সিদ্ধান্ত নিতে হয় যেগুলি জনপ্রিয় নয়, কিন্তু তাকেও সিদ্ধান্ত নিতে হয়। সে কারণে অনেক সময় সরকারকে নানা রকম আলোচনা সমালোচনার মুখোমুখি হতে হয়। সেগুলি সেই টলারেন্সটা সরকারের থাকতে হবে এবং সেই টলারেন্সের মধ্যে দিয়েই আমাদের জাতীয় সংসদ এগিয়ে যাবে, সরকার এগিয়ে যাবে, বিরোধী এগিয়ে যাবে। সেই প্রত্যাশা রেখে আমরা সংসদের ভিতর বাহিনী নিয়ে কথা বলছিলাম। আমাদের অতিথি হিসেবে যিনি রয়েছেন তার কাছে আবার ফিরে আসবো মাননীয় প্রধানমন্ত্রী যুবক কর্মসংস্থান বিষয়ে বিশেষ সহকারী জনাব মোহাম্মদ সাইদ বিন আবদুল্লাহ। তিনি আবারও বিরতির পর আমাদের সাথে থাকবেন। আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা শেষ বিরতি দিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। সংসদের ভিতর বাহিনী নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যুবক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী জনাব মোহাম্মদ সাইদ বিন আবদুল্লাহ রয়েছেন আমাদের সাথে। আমি কয়েকটা বিষয় ছোট্ট করে আপনার কাছে দিয়েই আমি আলোচনা আপনার কাছে ফিরে যাচ্ছি। আমি কয়েকটা জায়গায় বলছি যে বিরোধী নেতা ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড, জেলা পরিষদ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় শুরু হয়েছে, একটি কথা। আবার জামায়াতে আমির তিনি কিন্তু বলেছেন বিরোধী নেতা জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমির সাহেবই আবার বলেছেন তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই, সংসদে তেল আছে বলেছেন। এবং সবশেষে যেটি নাহিদ ইসলামের কথা বলতে চাচ্ছি, সরকার অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে। এই সব কিছু মিলিয়ে আপনার কি ক্রিকেট বোর্ডের কথা বলেছেন, জেলা পরিষদ, বিশ্ববিদ্যালয়, সরকার ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করবে। সরকারকে কোন ধরনের কাঠগড়ায় দাঁড় করাবে, কি হবে সেটি কি জানাবেন কিনা? এই জায়গায় আসলে এতগুলো প্রসঙ্গ আছে, একের পর এক যদি কথা বলতে হয়, যে ধরেন বিসিবি নিয়ে কথা আসতে পারে, লোকাল গভর্নমেন্ট নিয়ে ইস্যু হতে পারে। সরকার কিন্তু বারবার করে বলছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন স্টেপ বাই স্টেপ দ্রুততার সাথে এগিয়ে যাবে। লেটস উদাহরণটা যদি চিন্তা করেন, হয়তো বা সিটি কর্পোরেশন ইলেকশন দিয়ে শুরুটা হবে। এখন সারা বাংলাদেশে বর্তমানে যদি চিন্তা করেন, সিটি কর্পোরেশনের কোনো যারা মেয়র ছিলেন তারা তো নাই, তারপরে পৌরসভার যারা প্রশাসক ছিলেন তারা নাই, জেলা পরিষদের যারা ছিলেন তারা নাই। এগুলা কেন নাই এর উত্তরটা কিন্তু সবাই জানে, রাইট? সো আপনি যদি মনে করেন যে তাদের এক্সিস্টেন্সটা থাকাটা জরুরি ছিল, তাহলে কিন্তু এমন হইতেও পারে। আপনি একটা ঘটনার কথা মনে করে দিই, প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করেছিল, সেই জায়গায় এনসিপির বর্তমানে সংসদ সদস্য হাসনাত উনি ছিলেন, এনসিপির একজন অনেক পরিচিত নেতা শারজিস তিনি ছিলেন, ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির উনি ছিলেন, এবং তার সাথে আওয়ামী লীগেরও বিভিন্ন উইংয়ের যাদের ওই যে পদচ্যুত হয়েছিলেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ছিলেন অনেক মাস আগে, এই 2025 সালেই। তাদেরকে নিয়ে তাদের আন্দোলন ছিল এইভাবে ফিরিয়ে দিতে হবে অমুক তমুক। এটাও তো বাই ডিফল্ট ওই জায়গাতে সবাই না, কেউ কেউ ছিলেন হয়তো বা বিদ্রোহী ছিলেন, কিন্তু কেউ কেউ এমনও ছিলেন যে আওয়ামী লীগের একদম 5 তারিখ পর্যন্ত আষ্টে পৃষ্ঠে জড়িত ছিলেন, তারাও কিন্তু ছিলেন। এই জিনিসটা তারা কেন চাচ্ছিলেন? নিশ্চয়ই এই ধরনের কোনো কথা ছিল যে তাদের মাধ্যমে গেলে তাদের প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করে দিবে নতুন একটা দলের, রাইট? তারা তো প্রেস ক্লাবে চেক করে দেখতে পারেন, আমি একটা কথা বানিয়ে বলছি না, প্রেস ক্লাবে যে এই যে কথাবার্তাগুলো হচ্ছিল, তারা কেন ওই সময়ে এইভাবে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টাটা করছিলেন যদি ডিমান্ডই না থাকে? ইনফ্যাক্ট প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে এটা তো অনির্দিষ্টকালের জন্য। আমি বিশ্বাস করি এটা খুব কুইকেস্ট পসিবল টাইমের ভেতরে ইলেকশনে চলে যাওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত পারসেপশন। খেয়াল করে দেখেন, ইন্টারিম টাইমেও তো সিটি কর্পোরেশনের প্রশাসকগুলো না বসালে কি এমন ক্ষতি হইতো? তারা তো প্রশাসক বসিয়েছিল। কেন প্রশাসককে বসিয়েছিল? নিশ্চয়ই ডে টু ডে ফাংশনের জন্য, রাইট? সেই ডে টু ডে ফাংশনের জন্য যদি প্রশাসক তারা বসানোর চেষ্টা করে, তাহলে এই জায়গাতেও কি করেছে, জাস্ট আমরা এই বন্ধ থাকা ব্যাপারটাকে যত জনগণের সার্ভিসটা দেওয়া হয় স্টার্ট করছি, কিন্তু এইটা সীমাহীন না, বরং খুব কুইকেস্ট পসিবল টাইমের ভেতরে ইলেকশনে চলে যাওয়া হবে। এবং সেই ঘোষণাটা যখন আছে, আবার দেখেন কোন আইনে এই ইলেকশনটা হবে, সেই আইনগুলো কিন্তু অধ্যাদেশের মাধ্যমে যাদেরকে যেহেতু বিলুপ্ত করা হয়েছিল, ওই জায়গায় কিন্তু আইনগতও কিছু জটিলতাটা ছিল। আইনটা মোটামুটি সেটেল করে তারপরেই তো এটা করতে হবে। আবার আর একটা ব্যাপার কিন্তু ইস্যুটা ছিল যে এই যে লোকাল ইলেকশনগুলো হবে সেগুলো দলীয় প্রতীকে হবে নাকি কোনো দলীয় প্রতীক থাকবে না। সো অনেকগুলা কোশ্চেন অফ ল এই জায়গায় জড়িত আছে। সেইগুলো সেটেল করে আমার কাছে মনে হয় যখন দেখা যাবে যে সিটি কর্পোরেশন ইলেকশন থেকে শুরু করে একের পর এক ইলেকশনের দিকে চলে যাবে, তখন এগুলো নিয়ে খুব কথাবার্তা হইতে থাকবে না, রাইট? আবার এমন যদি হয় যে তারা যদি মনে করে যে ঠিক আছে এখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট চলে আসছে, ইন্টারিমের টাইমে যেভাবে ভাগযোগ করে সবাই সব জায়গায় ছিল, সেই কালচারটা কেন হইল না? মানে ক্ষমতার বাইরে যাওয়ার পরেও যদি এমন হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিতে হয় যে অ্যাডভাইসর যিনি ছিলেন তাকে মন্ত্রীর আসনে মোটামুটি তাদেরকে সেটেল করতে হবে,
এই জাতীয় খায়েশ যদি থাকে তার মিনিংটা হলো গভর্নমেন্টের ভেতরে কি তাদের ঢুকে পড়ার বা এই টাইমের ভেতরে গভর্নমেন্টের ভেতরে একটা গভর্নমেন্টের স্টেক নিয়ে থাকার মতো কোনো খায়েশ আছে কিনা বলতেই পারেন। এটা নিয়ে পরবর্তীতে তারা ডিনাই করেছে, তারা অনেক কিছুই ডিনাই করার জন্য তারা যেটা ওই যে চিঠির কথা যেটা বললাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে চিঠির কথাটা, তারা প্রথমে বললো না এই ধরনের চিঠি বার্তা দেওয়া হয় নাই। তারপর যখন ওই জায়গা থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল, একটু খেয়াল করে দেখবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নোট দেওয়া হয়েছিল যে আমরা চ্যালেঞ্জ করছি এই জাতীয় চিঠি এসেছে এবং দরকার হলে আমরা উন্মুক্ত করে দিতে পারি। তারপর কিন্তু এই চ্যালেঞ্জটা আর নেওয়া হইল না। তার মানে যা রটেছিল তার অনেক কিছুই ঘটেছিল ওই সময়ে। সো এই যে এই টাইপ ঘটনা যখন ঘটে, আপনি কি বারবার করে বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসে থাকবে এটা চান? যদি না চান, টেম্পোরারি বেসিসে যেটা ঘটছে সেটা নিয়ে কিন্তু আর্গুমেন্ট থাকতে পারে যে না আমি হয়তো পছন্দ করি না, ব্যক্তিগতভাবে কেউ বলতেই পারে, ফেয়ার এনাফ। কিন্তু যখন তারাই কথাটা বলবে, তারা তো বিভিন্ন মানুষ যেসব জায়গায় বসেছিল তাদের উদ্দেশ্য কি এই যে ঠিক আছে এই জায়গায় এটা বসা উচিত, নাকি তাদের লোক নাই জন্য তাদের কোনো আর্গুমেন্ট আছে? এই ব্যাপারটাও কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে, কারণ তাদের অতীত ট্র্যাক রেকর্ড যদি দেখা যায়, রাইট? আবার এই যে বিশ্বাসঘাতকতার কথা বলেন বা অন্য সব কথা বলেন, এই ব্যাপারটাকে আমি এই মুহূর্তে এইভাবেই রিড করতে চাই। ইটস নট দ্য টাইম যে জায়গায় আপনি একটা কনক্লুসিভ রিমার্ক করে দিবেন। কারণ আজকেই সবাই তো ভেবেছিল এগুলো সব বাতিল, কিন্তু দেখা গেল তারা কিন্তু বারবার করে বলছিল, সংসদের ভিতরেও এটা কি বলে নাই যে এই যে অধ্যাদেশগুলো ছিল সেগুলো মনে হয়েছে যথেষ্ট রিসার্চ করে করা হয় নাই, আমরা এটা করে পুনরায় সংসদে তুলব বিল আকারে। বিল আকারে যখন তোলার ইন্টেনশন রাখা হচ্ছে, তার মানে তো ওইটা আইন পাস করার জন্যই তারা তোলার চেষ্টা করছে। ইয়েস, ওই বিলের ভেতরে আপনার যদি মনে হয় যে কোনো আলাপ আলোচনা সংশোধনের দরকার আছে, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং এ যাওয়ার সুযোগটা আছে, সো আপনি তো ওই জায়গায় একদম ভ্যালিড ওয়েতে আর্গুমেন্ট তুলতেই পারেন। কিন্তু আপনি যদি ওই ব্যাপারটাকে না করে বলেন যে এই যে এগুলো তো কিচ্ছু না, সব ছুঁড়ে ফেলে দেওয়া হইলো, তাহলে কিন্তু ব্যাপারটা যেটা হবে, যে ব্যাপারটা ঘটতে যাচ্ছে সেই ব্যাপারটা থেকে আপনি দূরে চলে আসলেন। আমি মনে করি না যে 100% যা কিছু হচ্ছে একেবারে ফেরেশতার মতো সব কিছু সলিড হবেই। আমার কথাটা কি, এই হবেই বলে ই প্রত্যয় যুক্ত করে কখনো একটা ডেমোক্রেসি চলতে পারে না। আমার বিরোধী দলের ভেতর থেকেও কেউ যদি চমৎকার একটা আর্গুমেন্ট নিয়ে আসে, আমি মনে করি যদি আমাদের মনে হয় যে না এই ব্যাপারটাকে অ্যাডপ্ট করা দরকার, সেটা আলাপ আলোচনা বিশ্লেষণের মাধ্যমে অ্যাডপ্ট করার সুযোগ থাকলে সেটা করা যায়। এতে কিন্তু কোনো পরাজয় না, কারণ দিন শেষে তো সবাই একটা ভালো বাংলাদেশ চায়। চিন্তা করেন, সরকার কি নিজে চায় যে সরকার ব্যর্থ হোক বা দেশের মানুষ ব্যর্থ হোক? যদি ব্যর্থ হয় সেটা কি শুধু একটা দলের জন্য ক্ষতি নাকি সবার জন্য ক্ষতি? একটা স্টেবল গভর্নমেন্ট যখন এসেছে, এই গভর্নমেন্ট যদি ঠিকমতো ফাংশন করে, তার বেনিফিট কি শুধু একটা দল পাবে? এর বেনিফিট তো জামাত, এনসিপি, অমুক তমুক সব দলই পাবে, সব প্রতিষ্ঠানও পাবে, অ্যাপলিটিক্যাল লোকজনও পাবে, সবাই পাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না শুধুমাত্র বোধহয় সুযোগ সুবিধা তারা পাচ্ছে, ব্যাপারটা কিন্তু এমন না। জাস্ট একটা কথা বলি, ওই যে হাতের ভোটের কালি শুকানোর আগে যখন দেখলেন যে ফ্যামিলি কার্ডটা দেওয়া হয়েছে, নিশ্চয়ই ফ্যামিলি কার্ড নিয়ে কি পরিমাণ মক করা হয়েছিল আপনার মনে আছে? ইলেকশনের টাইমে একেবারে তুইতকারি করে, আরে রাখ তোর ফ্যামিলি কার্ড, কে কোট করেছিল নিশ্চয়ই সবাই জানে। কিন্তু উনি যদি একটু খেয়াল করতেন তাহলে দেখতেন ওনাদের যে নির্বাচনী এলাকা আছে ওই জায়গায় তো কিন্তু ফ্যামিলি কার্ডের ব্যাপারটা অগ্রসর করা হয়েছে। এটা মাথায় রাখা হয় নাই যে ঠিক আছে ওনারা শুনে এটা দেওয়া হবে না। রাদার ওই ফ্যামিলি কার্ডটা পাওয়ার পরে ওই মানুষগুলোর ইমোশন, এইটা ব্যাপারটাকে আমরা এসি রুমে বসে থেকে অনেক ক্ষেত্রে রিড করতে পারি না। আমি করাইল বস্তিতে ইলেকশন আগে কাজ করেছি, আমি সাততলা বস্তিতে কাজ করেছি, আমি ভাসানটেক বস্তিতে কাজ করেছি। এই যে বস্তিবাসী যে মহিলার মানুষ যারা আছেন, তারা যখন আমি দেখেছি তাদেরকে দুঃখ দুর্দশা, তার ফোনে যখন কোনো ধরনের ব্যারিয়ার ছাড়া, কোনো মেম্বার, চেয়ারম্যান বা থার্ড কোনো পার্টি ছাড়া তার ফোনে টাকাটা চলে আসছে এবং উনি নিজে তুলতে পারছেন, ওনার চোখ দিয়ে ঝরা অশ্রুর যে ইমোশন, সেই ইমোশনকে রিড করার মতো মানসিকতা কি আমাদের আছে? চা বাগানের যারা চির অবহেলিত মানুষ আছেন তাদের জন্য সরকার যে চটজলদি উদ্যোগটা নিয়েছেন, নিশ্চয়ই অনেকের নজর পড়ার কথা। আপনি নিশ্চয়ই চিন্তা করে দেখেন, যারা বিদেশে পড়তে যাবে সেই বাচ্চাদেরকে 10 লাখ টাকা লোন পর্যন্ত এই যে নিজেদেরকে দেওয়া, যে তারা লোন নিয়েও বাইরে যাক ইন্টারেস্টবিহীনভাবে, তারা গিয়ে দেশের কন্ট্রিবিউশনটা করুক, এটা কি তাদের জন্য ভাবা না? এন্টারপ্রেনারশিপ চালুর প্রস্তাব আমাদের প্রস্তাবনার ভেতরে আছে। আমি ব্যক্তিগতভাবে যে সেক্টরটা বর্তমানে দেখাশোনা করা শুরু করেছি, যুবকদের এমপ্লয়মেন্ট নিয়ে আমাদের অনেক ধরনের প্ল্যান আছে। দেখবেন ইনফর্মাল ইকোনমিতে প্রত্যেকেই খাবি খেতে থাকে। আপনি জানেন না যে একটা দেশের মানুষের স্কিল সেটটা কোথায় কোথায় আছে। আমরা যদি একটা পার্টিকুলার ডাটাবেজের আওতায় নিয়ে আসি, আমরা জানবো যে ওই পার্টিকুলার এরিয়ায় কার কি স্কিল সেট আছে। ধরেন যে কে কৃষিকাজের সাথে জড়িত, কে ওয়েল্ডিং এর কাজ পারে, কে আর একটা ভাষা পারে, কে ড্রাইভিং পারে, কে XYZ আলাদা আলাদা যে স্কিল সেটটা আছে, এটাকে যখন আমি আইডেন্টিফাই করতে পারবো,
তখন বাইরের কোনো রিকুইজিশন যদি থাকে যে এই দেশে একজন নার্স দরকার, এই দেশে একজন কেয়ার কিপার দরকার, এই দেশে এতজন ওয়েল্ডিং এমপ্লয়ি দরকার, আমরা কিন্তু ডাটাবেজের মাধ্যমে এই ব্যাপারটা সেটেল করতে পারবো, রাইট? আমরা অ্যাগ্রোপ্রেনারশিপ যখন আমরা চালু করবো, তাহলে দেখবেন অনেক শিক্ষিত মানুষজন তারাও কৃষির প্রসেসিং এর ভেতরে ঢুকে যাচ্ছে। ঠিক আপনাদের যে স্টুডিওতে বসে কথা বলছি, পাশেই কারওয়ান বাজার, খেয়াল করে দেখবেন প্রতিদিন কি পরিমাণ সবজি নষ্ট হয় ওই কৃষকের কাছ থেকে আসার পরে, যখন ভোক্তার কাছে চলে যায় এবং প্রত্যেকটা জায়গায় থাকে, দেখবেন 30 থেকে 40% ইভেন টু সাম এক্সটেন্ট কিছু কিছু সবজির ক্ষেত্রে আরো বেশি সবজি নষ্ট হয়। কৃষক দাম পায় না, মধ্যস্বত্বভোগী দাম পায়, কিন্তু যারা ক্রেতা তাদের কিনে খেতে হয় অনেক দামে। এই যে হাঁসপাসের ব্যবস্থা দূর করার জন্য একদম ক্রপ ধরে ধরে কোল্ড স্টোরেজ করার যে ব্যবস্থাটা করার পরিকল্পনাটা করা হচ্ছে, কৃষকের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হচ্ছে, আবার কৃষক কার্ডের যে ফ্যাসিলিটিগুলো আছে বাই দিস টাইম মোটামুটি সবাই জানেন। এই যে কাজগুলো করা হচ্ছে, এগুলো কি উন্নতি না? আবার দেখবেন হেলথ সেক্টরে কিছুদিনের ভেতরে হয়তো দেখতে পারবেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতো কিছু আইডিয়া আমরা নিয়ে আসার চেষ্টাটা করা হচ্ছে, যাতে করে গরিব একজন মানুষ, যে মানুষটা দেখবেন যে আইসিইউ সুবিধা পাচ্ছে না, ভেন্টিলেশন পাচ্ছে না, তারা দেখবেন সরকারি হাসপাতালের বারান্দায় একেবারে কুকুর বিড়ালের মতো পড়ে আছেন, তারা ঠিক সেম ধরনের টাকাতেই যদি প্রাইভেট কোনো হাসপাতালের সাথে সরকারের কোনো চুক্তি থাকে, সেই জায়গায় গিয়ে যদি সুযোগ সুবিধাটা পায়, এই ব্যাপারটা কি দেশের ওভারঅল পলিটিক্যাল অ্যাটমসফিয়ার তো দূরে থাক, দেশের মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য এই কন্ট্রিবিউশনটা তৈরি করতে হয়। আবার তরুণরা দেখবেন যে বেকারত্বের বোঝায় জর্জরিত, তাদের কাজটাকে আপনি শুধু ফর্মালভাবে আপনি বিসিএস বা XYZ এই ধরনের ফর্মাল কাজের ভিতরে তাদেরকে রাখলে আপনি হবে না। সো তাদেরকে আপনি বিভিন্ন জায়গায় জব ক্রিয়েশনের ব্যবস্থাটা করে দিতে হবে। আপনি কি জানেন যে বাংলাদেশের যত আইসিটি সেন্টার ছিল, অনেক জায়গায় এখন বিয়ের প্রোগ্রাম হয়, হলুদের প্রোগ্রাম হয়, কমিউনিটি সেন্টার হিসেবে ভাড়া দেওয়া হয়। সরকারের অনেক যুব উন্নয়ন ক্যাটাগরির বিল্ডিং আছে যে জায়গায় আদতে কোনো ট্রেনিং ফ্যাসিলিটেট করা হয় না। আমাদের যে ম্যান পাওয়ারটা যেটা আছে, ধরেন যে আমরা বাইরে যেগুলোকে পাঠাবো, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আনস্কিল্ড লেবারকে আমরা পাঠাচ্ছি। এতে করে যেটা হচ্ছে, তারা ওই দেশে যে কাজ পাচ্ছে না, অনেক টর্চার নিপীড়নের শিকার হচ্ছে তারা। অ্যাট দ্য সেম টাইম নিজেদের পরিবারের টাকা পয়সা খরচ করে তারা বাইরে যাচ্ছে, কিন্তু তারা পরিবারকে কোনো সাপোর্ট দিতে পারছে না। এমন একটা বয়সে তারা আবার ব্যাক করছে, করে দেখছে তাদের সহায় সম্বল কিছুই হয় নাই, ফ্যামিলিতে যা যৎসামান্য কন্ট্রিবিউট করেছে তারা অন্যরাই এটার মানে বেনিফিশিয়ারি হয়েছে, তার জীবনে কিছুই থাকলো না। এগুলো বাদ দিয়ে আমরা যদি পার্টিকুলার কিছু স্কিল সেট ডেভেলপ করে তাদেরকে যদি স্কিল লেবার হিসেবে বাইরে যদি পাঠানো যায়, দেখবেন তারা বাইরে গিয়ে একটা আত্মমর্যাদাশীল লাইফ তারা লিড করতে পারবে। এবং তাতে করে কি হবে, দেশ ও দশের ভালো হবে। আবার এমন অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলো স্মল স্কেল ইন্ডাস্ট্রি, অনেক বেশি এফোর্টের দরকার নাই, সরকারের জায়গা থেকে শুধুমাত্র পলিসি সাপোর্টটা দেওয়াটা জরুরি। সেই পলিসি সাপোর্টটা যদি দেওয়া যায়, তাহলে আপনি দেখবেন যে যারা বেকারত্বের বোঝা নিয়ে পড়াশোনা করার পরে বসে আছে, তারা অন্ততপক্ষে ইনকামের একটা ব্যবস্থা করতে পারবে। বাই দিস টাইম আমরা এই যে কাজগুলো করছি, আরো অনেক কথা বলতে পারতাম। এই কাজগুলো কি গভর্নমেন্টের একটা ওয়েলফেয়ারের জায়গাটা কিনা, এবং সরকার তো তাদের এই কথাটা ভাবছে, এটা কি উন্নতির জায়গাটা না? উন্নতির ইন্ডিকেটরটা কিন্তু শুধুমাত্র আপনি পার্লামেন্টের আর্গুমেন্ট হচ্ছে সবকিছু এটাই না, মানুষের পেটের ক্ষুধাটা নিবারণ করা দরকার। যে মানুষদের কথা কেউ ভাবছে না, তাদের পাশেও যে সরকার আছে, এই ফিলিংটা গ্রো করাটাও সরকারের অন্যতম দায়িত্ব, এবং সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর থাকি। আমি একটা কথা যুক্ত করে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। যুক্ত হচ্ছে, আমরা দেখেছি যে গত রোজার ঈদের আগে পরিচ্ছন্নতা কর্মীদেরকেও কিন্তু ঈদ উপহার দেওয়া হয়েছে, যাদেরকে নিয়ে কখনো কেউ চিন্তাই করতো না, যারা এই শহরটাকে পরিষ্কার করে রাখে, সকালবেলা আমরা দেখি শহর খুব পরিষ্কার, তাদেরকে দেওয়া হয়েছে। আমরা সবকিছুতেই মনে করি সরকার। এবং আরেকটা উদাহরণ দেওয়ার একটু তাকিদ অনুভব করছি, বহু বছর পরে বোধহয় এবার দেখেছেন গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা ঠিকমতো বুঝে দেওয়া হয়েছে। ঈদের আগে কোনো আন্দোলনের জন্য রাস্তায় নামতে হয় নাই, পুলিশ তাদেরকে গুলি করে নাই। অন্তত পক্ষে গার্মেন্টস যে কর্মীরা আছেন, বাড়িতে গিয়ে তাদের সন্তানের সাথে অন্ততপক্ষে বেতন বোনাস সহজে ঈদ করতে পেরেছেন। এবং গভর্নমেন্টের বয়স কয়দিন ছিল, বাট এটা হয়েছে তো স্বস্তিতে করতে পারছে। একটা ছোট প্রশ্ন 1 মিনিটে শেষ করবেন। আমরা কর্মমুখী শিক্ষার কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্কিল ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দিচ্ছেন। আপনি যুব কর্মসংস্থান বিষয় নিয়ে কাজ করা শুরু করেছেন। আমাদের দেশে IABA পাস করা, GPA 5 পাওয়া, আমরা ফল উল্টে দিয়ে ফলাফলকে বেশি বাড়িয়ে দেখা, এগুলি অনেক কিছু আমরা দেখেছি। ক্লাসরুমে আমরা দেখেছি খিচুড়ি রান্না কীভাবে করতে হবে, আলুর ভর্তা কীভাবে রান্না করতে হবে, চাঁদা তুলে সেখানে রান্নার প্রশিক্ষণ করা দেখা হয়েছে। আমরা কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে না পারলে, আপনি খানিক আগে বলেছেন যে আমাদের বিদেশে যারা কর্মীরা যায় তারা খুবই স্বল্প দক্ষ, আমরা অতি দক্ষ প্রফেশনালস প্রেরণ করা দরকার। কর্মমুখী শিক্ষা গ্রহণ করবার বিষয়ে আপনি শেষ বিশ্লেষণে যদি একটু বলেন, যে আমরা IBA পাস করে তো আমরা চাকরি, এবং এই জায়গাতেই সরকার সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখছেন, এবং দেখার জন্য দেখবেন আলাদা একটা উইং খুলে বিশেষ সহকারী পদেও তো কাউকে না কাউকে অ্যাপয়েন্ট করা হচ্ছে। তার কারণটা হলো, কর্মমুখী শিক্ষা যদি প্রচলন না করা হয়,
সবার মাস্টার্স করার দরকার নাই, সবার অনার্স করার দরকার নাই। দেখবেন যার সায়েন্স পড়তে ভালো লাগে না, বাবা মায়ের প্রেশারে বা সমাজ কি বলবে এই কারণেই তাদেরকে বাধ্য করে ঠিক আছে এটা পড়তে হবে আর একটা অনার্স পাস করতে হবে। অনেক জায়গায় এই ডিগ্রিগুলো নিয়ে বেকার তৈরির কারখানার প্রোডাক্ট হয়ে যাচ্ছে অনেকে। রাদার যার যেটা করতে ভালো লাগে সে যদি ওইটাই করে, লেটসে একজনের জৈব যৌগ পড়তে ভালো লাগে না, একজনের ক্যালকুলাস করতে ভালো লাগে না, একজনের মনে হয় যে সায়েন্সের সাবজেক্ট পড়বো না, সে কি করতে পারে? তার কারিগরি দক্ষতা যদি বেশি থাকে সে ভোকেশনাল এডুকেশনের দিকে যেতে পারে এবং সে কিন্তু একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। হয়তো বা প্রথম দিকে তার স্যালারি অনেক বেশি থাকবে না, বাট যেটা সে পাবে সেটার জন্য তার যে স্কিল সেট সেটার সাথে সে ম্যাচ করবে, অ্যাটলিস্ট সে একটা চাকরি বাকরির ব্যবস্থাটা করতে পারবে। এবং এই ভোকেশনাল ট্রেনিংটা যদি না থাকে আলটিমেটলি যেটা হবে, এত বিশাল জনসংখ্যার দেশকে আমরা সার্ভ করতে পারবো না। চায়না কেন আজকে চায়না হয়েছে? তারাও দেখবেন তাদের ইনিশিয়াল স্টেজে তারা কিন্তু ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করেছিল, তারা এখন অনেক হাই স্কিল জায়গায় চলে গেছে, কিন্তু প্রারম্ভিক যাত্রাতে এটা দরকার হয়। সো ভোকেশনাল ট্রেনিংটাকে শুধুমাত্র আমরা কথার কথায় না রেখে প্রত্যেকটা ক্ষেত্রে এইটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে, যাতে করে ওই যে পড়াশোনা করে শিক্ষিত বেকার হিসেবে না বসে থেকে প্রত্যেককে আমাদের মার্কেটের যে ডিমান্ড আছে সেটার জন্য তৈরি করা। এবং এই যে একাডেমি আর ইন্ডাস্ট্রির ভেতরে যে দূরত্ব, সেই দূরত্বটা কমিয়ে তোলার জন্য সরকার চেষ্টা করছে এবং অনেক ধরনের পরিকল্পনা আছে যেটা টাইম টু টাইম হয়তো আপনারা দেখতে পারবেন। এবং আমরা আমাদের অনবরত চেষ্টাটা জারি রাখবো যাতে করে এই ক্ষেত্রে আমরা উন্নতিটা করতে পারি, যাতে দিন শেষে সরকার দেশের ভালোর জন্য কোনো না কোনো কিছু করতে পারে। যে স্বপ্নটা নিয়ে উনি দেশকে পরিচালনা করছেন সেই স্বপ্ন পথে আমরা বোধহয় সারথি হিসেবে সবাই সেই সহযোগিতাটা করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা সংসদের ভিতর বাহির কথা নিয়ে বলতে গিয়ে আমরা কর্মমুখী শিক্ষার কথা এসেছি। আমরা মনে করছি যেটা বাংলাদেশের কর্মসংস্থানটা অত্যন্ত জরুরি। যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী জনাব মোহাম্মদ সাইদ আবদুল্লাহ তিনি কিন্তু যেটি বললেন সেটি হচ্ছে আমাদের প্রত্যেকের আইবে। আমরা যদি আমাদের দক্ষিণ কোরিয়ার দিকে তাকাই, সিঙ্গাপুরের দিকে তাকাই, চায়নার দিকে তাকাই, মালয়েশিয়ার দিকে তাকাই, সেখানে কিন্তু চাইলেই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়তে চায়ও না এবং যাওয়া যায় না। আমরা একটা কর্মমুখী শিক্ষা গ্রহণের মধ্যে দিয়ে জাতিকে অগ্রসর করবার চেষ্টা করব। সংসদের ভিতরে বাইরে যেটাই আলোচনা হোক না কেন, একটা জায়গায় কিন্তু আমরা সরকারি এবং বিরোধী দলকে তারা একমত দেখতে পাচ্ছি, তারা ফ্যাসিজমকে বাংলাদেশে যাতে ফিরে না আসুক সেই প্রত্যাশা কিন্তু দুই দলই বলে থাকে, দুই সরকারি বিরোধী দল বলে থাকে। আমরা সেটাই আশা করি বাংলাদেশে আর যাতে কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচারের কোনো উত্থান না ঘটে, সেটি কিন্তু জাতীয় সংসদে যারা রয়েছেন তাদের ব্রত হওয়া উচিত এবং জনগণের নিশ্চয়ই সেই প্রত্যাশা থাকবে সরকার তার কর্মপরিকল্পনায় যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সে এগিয়ে যাওয়ার মধ্যে দিয়ে মানুষ স্বস্তিতে শান্তিতে দুমুঠো খেয়ে পরে তারা নিরাপদে বাড়ি ফিরতে পারবে। এই প্রত্যাশা রেখে আজকের সম্মানিত অতিথি অত্যন্ত বিজ্ঞ একজন তরুণ ব্যক্তিত্ব, মাননীয় প্রধানমন্ত্রী যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী জনাব মোহাম্মদ সাইদ বিন আবদুল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।